পেনটা দিন। হুম হুম। Hello everyone, Assalamu alaikum. Welcome back to another brand new live class. ইংলিশ ভাইয়া পেজ থেকে বরাবরের মতোই টেস্ট পেপার সলিউশনের ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিসরাত হক। তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ক্লাসটিতে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও যাতে ওরা তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে যায়। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তার আগে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছো নাকি, পেছনের বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, এভরিথিং ক্লিয়ার নাকি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা সবাই কেমন আছো? ওকে, অনেকে অলরেডি লাইভে যুক্ত হয়ে গিয়েছে। তাসমি হিমু ওয়ালাইকুম আসসালাম, শিহাব আহমেদ ওয়ালাইকুম আসসালাম। হিমু আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমার একটু ঠান্ডা লেগেছে। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। আমি কতক্ষণ ওয়েট করি তোমাদের সাথে একটু কথা বলি। তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাক। এই সময়টা তোমাদের একটু ঘুমের সময়, তাই না? কিন্তু পরীক্ষা এখন অতি নিকটে চলে এসেছে। এখন আর অত আরাম করার, আরাম আয়েশ করার সময় নেই। সো আমি তোমাদের জন্য চলে আসলাম ক্লাস নিয়ে। আজকে রিয়ারেঞ্জের উপর আমরা একটা ক্লাস নিব। খুবই রিকোয়েস্টেড একটা টপিক বলতে পারো। আপু রিয়ারেঞ্জের উপর ক্লাস, রিয়ারেঞ্জের উপর ক্লাস। এক একজন ঝগড়া করতেছিল, কেউ বলে প্যাসেজের উপর ক্লাস, কেউ বলে রিয়ারেঞ্জের উপর ক্লাস। আজকে আমি রিয়ারেঞ্জের উপর ক্লাস নিয়ে আসছি। ইসমাইল হোসেন কিরণ যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সেলিম মিয়া ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। রকি বলছে এসে পড়ছে। ওকে, তোমরা একটু তাড়াতাড়ি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও না, আমি তাড়াতাড়ি ক্লাসটা যাতে শুরু করতে পারি। আমি তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। আজকে হচ্ছে কোনো এখন আর সময় নাই যে আমি বেসিক নিয়ে ঘাটাঘাটি করবো। জাস্ট হালকা একটু আইডিয়া দিয়ে তোমাদের আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করব। আজকে আমি মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেনও সলভ করে দিব। সো স্টে টিউন, একদম শেষ পর্যন্ত থাকবা। শেষ কোয়েশ্চেনটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন। আর রিঅ্যারেঞ্জ হচ্ছে কি, রিঅ্যারেঞ্জ খুব বেশি কমন পড়ে সত্যি বলতে। যেটা তোমরা যদি টেস্ট পেপার সলিউশন করো, টেস্ট পেপার থেকেই তোমরা কমন পাবা। আর এই রিঅ্যারেঞ্জে সবচেয়ে বেশি মার্কস ক্যারি করা যায়, একেবারে 10-এ 10 পাওয়া খুবই ইজি যদি তোমার প্যাসেজটা কমন পড়ে। সব ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। আপু সেকেন্ড পেপার মডিফায়ার ক্লাস চাই, শরীফ আহমেদ। তুমি মনে হয় আজকে আমার ক্লাসে প্রথম। আমি তো মডিফায়ারের উপর মেবি 2টা ক্লাস নিয়েছিলাম। আমি মডিফায়ার উপর 2টা ক্লাস নিয়ে নিয়েছি অলরেডি। আমার পেজ, আমাদের পেজে আছে, গিয়ে ভিডিওতে দেখো। মনির হোসেন পলক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমরা কি তাহলে ক্লাসটা শুরু করে দিব? ওয়ালাইকুম আসসালাম আহমেদ ফেরদৌস। নুসরাত হক মাইশা। মাইশা তুমি তোমার পড়া পড়ো, তুমি পড়তে বসো। তুমি আপু আপনার ফোনের পিছে কত টাকা? মাইশা তুমি তোমার পড়া পড়ো, তুমি ট্যাবের ওয়াইফাইটা অফ করো তারপর পড়তে বসো। আমরা কি ক্লাসটা শুরু করে দিব নাকি আরেকটু ওয়েট করবো কারোর জন্য? আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, যারা আমাকে এখনো সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। সবাই যুক্ত হয়ে যাক আস্তে আস্তে। যারা পরে আসবে তারা রেকর্ড ক্লাস দেখে নিবে। মাইশা শুরু করেন আপু। কানেক্টরস বোর্ড কোশ্চেন সলভ করান। মারুফ হোসেন বলছে কানেক্টর, সেন্টেন্স কানেক্টরস তো 2টা ক্লাস নিয়েছি। গালিব উষা আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বুশরা আক্তার। কানেক্টরস এর ক্লাস নিয়েছি আমি, মডিফায়ারের ক্লাস নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম জিহাদ। মেহেদি ওয়ালাইকুম আসসালাম। আপু প্রিপোজিশনের উপর একটা ক্লাস নেন। প্রিপোজিশনের উপর একটা ক্লাস নিয়েছি, চেষ্টা করবো আরেকটা নেওয়ার, বাট আগে অন্য টপিকগুলো শেষ করি। তাহলে আমি আর কমেন্ট পড়ে সময় নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটা করার জন্য। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করে দেই। আজকে আমাদের পড়ানো টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ। এটাতে কত মার্কস?
10 মার্কস হচ্ছে রিয়ারেঞ্জের ক্ষেত্রে কমন পাওয়াটা খুবই ইজি যদি তুমি টেস্ট পেপারটা ভালো করে সলিউশন করো। আর এই কমন ফেলানোর জন্যই আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে এসেছি, এবং ফ্রি ক্লাসে আমি তোমাদের আজকে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব। তো দেখো, রিয়ারেঞ্জের প্রথমে আমরা যদি শুরু করি, আমরা কি দেখতে পাচ্ছি, রিয়ারেঞ্জ পরীক্ষায় কয়ভাবে আসতে পারে। রিয়ারেঞ্জ পরীক্ষায় 3 ভাবে আসতে পারে। মানে বলতে বুঝিয়েছি আমি, প্রথম ধাপ হচ্ছে কি ব্যক্তি জীবনী, 3 ভাবে আসতে পারে। একটা ভাবে হচ্ছে ব্যক্তি জীবনী আসতে পারে। সেকেন্ড হচ্ছে কি চিরচরিত নৈতিকতামূলক গল্পসমূহ। আমি আগে পয়েন্টগুলো পড়ি, তারপর তোমাদেরকে ব্যাখ্যা করব। তারপর বলেছি বিশেষ কোনো ঘটনা বা বিষয়। এখন ব্যক্তি জীবনী বলতে আমরা কি বুঝিয়েছি, ব্যক্তি জীবনী বলতে একটা রিয়ারেঞ্জে তোমাকে একজন ব্যক্তির সম্পর্কে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। অফকোর্স সেই ব্যক্তিটা তোমার অপরিচিত কেউ হবে না, পরিচিতের মধ্যেই থাকবে। আমি বোঝাতে চাচ্ছি যে বিশিষ্ট যে ব্যক্তিবর্গগুলো রয়েছে, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডক্টর মুহাম্মদ ইউনুস, আলফ্রেড নোবেল, জয়নুল আবেদিন, কিংবা মাদার তেরেসা, এরকম যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ব্যক্তি জীবনী সম্পর্কে তোমাকে 10টা সেন্টেন্স এলোমেলো করে দিবে। সেই 10টা সেন্টেন্স তোমাকে সিকোয়েন্স অনুসারে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে 1 নম্বর ব্যক্তি জীবনী। এই ব্যক্তি জীবনীগুলো যদি তোমার কমন পড়ে যায় তাহলে তো মনে করো তোমার লাক খুবই ভালো, 10-এ 10 পাওয়াটা খুবই ইজি। আর যদি এমন একজন ব্যক্তি সম্পর্কে বললো যাকে তুমি চিনো না, যার সম্পর্কে তুমি কখনো চোখে দেখোও নি কিছু, কানে শুনোও নি কিছু, তাহলে তো তোমার লাক খারাপ। বাট সেই ক্ষেত্রে তুমি কিভাবে আনসার করবা সেটাও আমি ইনশাল্লাহ একটু পরেই দেখিয়ে দিব। তাহলে আমরা 1 নম্বরটা বুঝতে পারছি ব্যক্তি জীবনী কিভাবে আসে। পরে কি বলেছে, 2 নম্বর একভাবে তো বুঝেছি ব্যক্তি জীবনী, অন্যভাবে কিভাবে আসতে পারে, চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ। এটার মানে বুঝাচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন গল্প শুনে আসছি আমাদের নানা নানু দাদা দাদুর কাছ থেকে। বিভিন্ন গল্প আমরা কার্টুনের মাধ্যমে দেখে আসছি, অন্য কারো মুখ থেকে শুনে আসছি, টিভিতে দেখে আসছি। হ্যাঁ, সেগুলাই হচ্ছে চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দেই, ধরো একটা থার্স্টি ক্রোয়ের যে গল্পটা আছে সেটা এখানে এই পয়েন্টের মধ্যে সেটা আসে। তারপর টু ফ্রেন্ডস এন্ড এ বিয়ার, ওই যে দুইটা বন্ধু বাগানে দিয়ে যাচ্ছিল আর একটা ভাল্লুক এসে পড়েছিল, তখন একটা বন্ধু গাছে উঠে গিয়েছিল আর একটা বন্ধু মরার মতো শুয়েছিল মাটিতে, সেটা আসতে পারে। এগুলোই হচ্ছে কি চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, দেখে আসছি। আর লাস্ট ওয়ান ইজ বিশেষ কোনো ঘটনা বা বিষয়। বিশেষ কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে তোমাকে 10টা সেন্টেন্স দিবে এলোমেলো করে, তুমি সিকোয়েন্স অনুসারে সাজাবে। এখন সেটা কি হতে পারে, সেটা হতে পারে ধরো ধরো ডিফরেস্টেশন হলো কি, ধরো সেটা হতে পারে ডিফরেস্টেশন, সেটা হতে পারে কি ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশন সম্পর্কে হয়তো তোমাকে 10টা সেন্টেন্স তোমাকে 10টা সেন্টেন্স তারা এলোমেলো করে দিবে, সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। অথবা রিসেন্ট টাইমে ঘটা কোনো ঘটনা সম্পর্কে তোমাকে 10টা সেন্টেন্স দিবে, সেটা তোমাকে সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে। এখন বলতে পারো যে মিস কোনটা সবচেয়ে বেশি আসে এই 3টার মধ্যে। আমি যদি বলি সত্যিকার অর্থে সবচেয়ে বেশি আসে হচ্ছে ব্যক্তি জীবনী। তাহলে কি বুঝলাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্যক্তি জীবনী। অ্যান্ড তাহলে এটা 3 স্টার দিলাম। অ্যান্ড দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ওয়ান ইজ চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বিশেষ কোনো ঘটনা বা বিষয়। এটা একটু কম আসে, এটা সবচেয়ে বেশি আসে, আর এটাও আসে। এটা বেশি আসতে দেখা যায় আর এটা বেশি আসতে দেখা যায়, এটা একটু কম আসে বলতে গেলে। ঠিক আছে, তাহলে এখন ব্যক্তি জীবনীটা কিভাবে সলভ করবা সেটার কিছু ধাপ আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। ব্যক্তি জীবনী এটা সলভ করার কিছু টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কিন্তু চিরাচরিত যে নৈতিকতামূলক গল্পসমূহের কথা বলা হয়েছে, যেমন থার্স্টি ক্রো এর কথা বলেছি আমি, তারপরে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ারের কথা বলেছি আমি, তারপর একজন রাজার 3টা মেয়ে ছিল, 3টা মেয়ের মধ্যে কোন মেয়ে তাকে কেমন বেশি ভালোবাসে, একটা মেয়ে চিনির মতো আদর করে, একটা মেয়ে তাকে লবণের মতো আদর করে, একটা গল্প আছে না এমন, সেই রকম গল্পগুলো এখানে আসে। কিন্তু তোমার যদি লাক ফেভার না করে, তুমি যদি গল্পটা না জানো, তুমি যদি রিয়ারেঞ্জ পাওয়ার সাথে সাথে দেখো যে তোমার একটা অপরিচিত গল্প এসে গেছে, তাহলে আসলে তোমার মার্কস একটু কম আসবে। যদি তুমি টেকনিক অনুযায়ী সাজাতে পারো তাহলে তো ভালো মার্কসই পাবো। বাট সত্যি বলতে এই সেকেন্ডটার ক্ষেত্রে গল্পটা না জানলে রিয়ারেঞ্জ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তারপর আমি তোমাদের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার তোমরা কিভাবে আনসার করবা। তাহলে আমরা দেখি ব্যক্তি জীবনের রিয়ারেঞ্জ করার নিয়ম কি। ব্যক্তি জীবনে রিয়ারেঞ্জ করার কয়েকটা নিয়ম আছে, আমি যদি দেখাই। প্রথমটা হচ্ছে ব্যক্তি পরিচয়, পরেরটা হচ্ছে ব্যক্তির জন্ম, পরেরটা হচ্ছে পিতামাতার পরিচয়, পরেরটা হচ্ছে ওই ব্যক্তির শৈশবকাল, তারপর অর্জিত ডিগ্রি সমূহ। আমি আগে পয়েন্টগুলো একসাথ করি, তারপর তোমাদের বুঝাচ্ছি। এই যে দেখো, এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা ব্যক্তি জীবনের রিয়ারেঞ্জটা সলভ করব। যদি তুমি ব্যক্তি জীবনী সম্পর্কে ধরো আসলে হচ্ছে তোমার মাদার তেরেসা সম্পর্কে আসলো, কার সম্পর্কে আসলো, ধরো মাদার তেরেসাকে নিয়ে আসলো। হ্যাঁ, মাদার তেরেসাকে নিয়ে যদি আসে তাহলে তো ইজি, আমরা মাদার তেরেসা সম্পর্কে সবাই জানি।
সলভ করতে পারবা। আর যদি এমন একজন ব্যক্তি সম্পর্কে আসে যার সম্পর্কে তুমি কখনো চোখে দেখোনি, কানে শুনোনি, তখন তুমি এই কি পয়েন্টগুলো অনুসারে সলভ করবা। কিভাবে সলভ করবা? দেখো, প্রথমে যে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে সেই 10টা সেন্টেন্সের মধ্যে তুমি খুঁজবা ব্যক্তির পরিচয় কোন সেন্টেন্সে দেওয়া আছে। যেই সেন্টেন্সে ব্যক্তির পরিচয় দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা হবে আমাদের আনসার 1। মানে আমি বুঝাতে চাচ্ছি, দেখো আমরা তো আনসারটা এইভাবে করব, তাই না? পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে আনসার করবা। অন্য কোনোভাবে আনসার না করে তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আনসারটা করবা। এরকম করে বক্স করে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখো 1 4 5 6 7 8 9 10, এরকম করে 10টা ঘর করে তারপর ABCD করে আনসার করবা। যদি তোমাদের আনসারগুলো ABCD অনুসারে সাজিয়ে থাকে তাহলে ABCD, আর রোমান আকারে থাকলে তোমরা রোমান আকারে যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেই অনুযায়ী সলভ করবা। বাট এটা হচ্ছে তোমাদের আনসার করার প্যাটার্ন। এভাবে বক্স করবা, 1 থেকে 10 পর্যন্ত লিখবা, এখানে হচ্ছে তোমরা আনসারগুলো লিখবা, আর নিচে প্যারাগ্রাফ আকারে কোনো প্যারা ছাড়া একটা প্যারাতেই, মানে একটা প্যারাতেই প্যারাগ্রাফ আকারে তোমরা সেই গল্পটা লেখা শুরু করবা। একেবারে 10-এ 10 পেয়ে যাবা যদি তোমাদের 10টা পয়েন্ট হয়, আর এইভাবে তোমরা প্যারাগ্রাফ আকারে লিখো। তো যেটা বলছিলাম, সবার প্রথমে তোমাকে ব্যক্তি পরিচয়টা খুঁজে বের করতে হবে সেই 10টা সেন্টেন্স থেকে। ধরো তুমি ব্যক্তি পরিচয়টা পেলা ই নাম্বারের মধ্যে, তখন ই নাম্বারটা এখানে লিখে ফেলবা। এখন ব্যক্তি পরিচয় শুরু হয় নর্মালি এইভাবে, যে অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ, কিভাবে শুরু হয় দেখো, মোস্ট অফ দ্য টাইম এভাবেই শুরু হয়, ইউ অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ, যার নাম বলবে, যদি কাজী নজরুল থাকে এখানে কাজী নজরুল থাকবে, যদি মাদার তেরেসা থাকে তাহলে তার নাম থাকবে। নর্মালি এরকম ব্যক্তি পরিচয়গুলো এইভাবেই শুরু হয়। তাহলে প্রথম সেন্টেন্সটা ধর আমরা পেয়ে গেলাম। পরের সেন্টেন্সটা কি হবে? পরের সেন্টেন্সটা তার জন্ম কোথায় হয়েছে, কোন জেলায় হয়েছে, হ্যাঁ কোন ডিস্ট্রিক্টে হয়েছে, কত সালে হয়েছে, কত তারিখে হয়েছে। পরের লাইনটা আমরা জন্ম কোথায় সেটা খুঁজবো। ধর আমরা জন্ম পেয়ে গেলাম, তখন 2 নম্বরে আমরা তার জন্মটা লিখে দিব। তারপরে আমরা তার পিতা মাতার পরিচয় খুঁজবো। মোস্ট অফ দ্য কেসে পিতার পরিচয় থাকে, মাতার পরিচয়টা খুবই কম থাকে। তো পিতার পরিচয়টা আমরা খুঁজবো, যদি পেয়ে যাই তাহলে 3 নম্বর আমরা পিতামাতার পরিচয় লিখবো। তারপরে তার শৈশবকালটা কেমন ছিল, ভালো ছিল নাকি খারাপ ছিল, সেই শৈশবকালটা কোন সেন্টেন্সে আছে সেটা আমরা খুঁজে বের করব। যদি পেয়ে যাই দ্যাটস গুড, পরেরটাতে লিখে ফেলবো, আর যদি না পাই তাহলে আমরা পরের পয়েন্টে যাব। এখন শৈশবকাল শেষে এই পর্যায়ে এসে নর্মালি মানুষ কিছু ডিগ্রি অর্জন করে, হ্যাঁ কিছু ডিগ্রি অর্জন করে, সেই অর্জিত ডিগ্রি সমূহ আমরা লিখবো। অথবা শৈশবকালের পরে এসে অনেকে হচ্ছে রিসার্চের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত হয়ে যায়, হয়তো সেটা থাকতে পারে। যদি সেটা পেয়ে যায় তাহলে আমরা পরেরটাতে সেটা লিখে দিব। তারপর একটা ব্যক্তি যাকে নিয়ে আমরা কথা বলছি সে ডিগ্রি অর্জন করার পর নর্মালি বিশেষ কিছু লেখা লিখে, কেউ হয়তো বিশেষ কিছু লেখা লিখে যায়, আর নয়তো কেউ অনেক কিছু আবিষ্কার করে যায়। ধরো সে বিশেষ কোনো লেখা লিখলো, তাহলে পরের সেন্টেন্সে আমরা খুঁজবো যে তার কোনো বিশেষ লেখা আছে কিনা। যদি বিশেষ লেখা থাকে সেগুলো কি কি, কাজী নজরুল ইসলামকে নিয়ে যদি আসে তাহলে অবশ্যই সেখানে তার কোনো বিশেষ লেখনীর কথা থাকবে। তারপর আমরা খুঁজবো যে তার কোনো লেখনীর এক্সাম্পল দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে। যদি এক্সাম্পল থাকে তাহলে আমরা তার পরের সেন্টেন্সে সেটা লিখবো। এখন এই যে বিশেষ লেখা লেখার জন্য যে সে পুরস্কৃত হবে, সেই পুরস্কারের লাইনটা আমরা খুঁজে বের করব। তারপরে বসবে পুরস্কারের লাইনটা। এখন পুরস্কারের পরে নর্মালি মৃত্যুর আগে হচ্ছে আমাদের বাংলাদেশকে ধরো 95% মানুষই হচ্ছে মারা যাওয়ার আগে অনেক রোগে আক্রান্ত হয়। তাহলে শেষে যখন বয়স শেষ হয়ে আসে তখন আমরা কি রোগে আক্রান্ত হয়ে যাই, এই জন্য এখানে আমরা রোগে আক্রান্ত পয়েন্টটা রাখলাম। রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর নর্মালি মানুষ মারা যায়, তার জন্য পরে আমরা মৃত্যু রাখলাম। মৃত্যুতে হতে পারে তার মৃত্যু স্থান, মৃত্যু তারিখ, মৃত্যু সাল, যে কোনো কিছু হতে পারে। এবং মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আরো একটা লাইন হতে পারে, সেটা হচ্ছে তাকে নিয়ে ঘটে যাওয়া কোনো বিপ্লব। মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক কিছু ঘটেছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক কিছু ঘটেছে। তো সেরকমই বলতে বুঝিয়েছে যে মৃত্যুর পরেও আরো 2-একটা লাইন আসতে পারে, তাদের নিয়ে ঘটে যাওয়া হয় কোনো বিপ্লব, অথবা তাদের যদি কোনো পুরস্কার দেওয়া হয়ে থাকে, মরণোত্তর পুরস্কার যে দেওয়া হয়ে থাকে সেটাই বুঝিয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে ব্যক্তি জীবনীটা কিভাবে সলভ করবা। আমি আবারও রিভিউ করে দিব, তার আগে তোমরা কমেন্ট করো তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে নাকি। এমডি ওবায়দ ওয়ালাইকুম আসসালাম, মামুন ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ওকে, অনেকে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। আমি তোমাদের কমেন্টসগুলো একটু চেক করি। যারা মেনশন দিয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। নাবিলা ইসলাম বলছে, আপু শুধু বক্স করে দিলে কি নাম্বার দিবে?
আপু শুধু বক্স করে দিলে কি নাম্বার দিবে? নো, নেভার। নাবিলা ইসলাম, শুধু বক্স করে দিলে তোমাকে কিভাবে 10 নাম্বার দেয়? এত ইজি না তো, শুধু বক্স করে দিলে নাম্বার দিবে না, বক্সের শেষে তোমাকে প্যাসেজ লিখতে হবে। এই যে তুমি এই বক্সটা আঁকলা না, প্রথমে একটা পুরো খালি পেজ নিবা, পুরো একটা খালি পেজ নিবা। ধরো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার রিয়ারেঞ্জ যেন কত নাম্বারে থাকে, 6 নাকি 7-এ থাকে, যাই হোক আনসার, সরি, ধরো তোমরা এখানে আনসার টু দ্য, প্রথমে একটা খালি পেজ নিলা, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, যত নাম্বার কোয়েশ্চেনে থাকবে সেটা লিখবে এখানে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত দিয়ে যখন রিয়ারেঞ্জটা তোমরা শুরু করবা, শুরুতেই বক্স এঁকে নিবা, শুরুতেই বক্স এঁকে নিবা। তারপর এরকম 2-3 বক্স এঁকে নিবা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 and the last one is 10। তারপরে এই বক্সের নিচেটাতে হচ্ছে আনসার লিখবা, আর এখান থেকে শুরু করবা, আনসারের পরেই শুরু করবা তোমরা প্যারাগ্রাফ লিখা। একেবারে পেজ যতটুকু লাগে ততটুকু পর্যন্ত লিখবা, কোনো প্যারা দিবা না, জাস্ট একটা প্যারাতে কোনো গ্যাপ দিবা না, একটা প্যারাতেই পুরো পুরো এটার আনসারটা গল্প আকারে মানে প্যারাগ্রাফ আকারে লেখা শুরু করে দিবা, ঠিক আছে? কেউ যদি চাও যে এই বক্সটা করেই শুধু 10-এ 10 পেতে, এত সহজ না, অবশ্যই তোমাকে প্যাসেজটা তুলে দিতে হবে। তবে আমার সাজেশন থাকবে, আমি সবসময়, আমি কলেজেও এটা করেছি এবং বোর্ড পরীক্ষাও এটা করেছিলাম, আমি যখন রিয়ারেঞ্জ আনসার করেছিলাম তখন আমি শুরুতে একটা পৃষ্ঠা নিয়েছিলাম খালি, সেই পৃষ্ঠা শুরুতে আমি এমন বক্স এঁকে ABCD এখানে যে আনসারগুলো হয়েছিল, হ্যাঁ যে আনসারগুলো হয়েছিল আমি সেই আনসারগুলো এরকম লিখে রেখেছিলাম, আর প্যারাগ্রাফ লেখার জন্য আমি 2 পৃষ্ঠা খালি রেখেছিলাম। এই 2 পৃষ্ঠা খালি রেখে আমি পরেরগুলো আনসার করা শুরু করে দিয়েছিলাম, কারণ আমার মাথায় এটা ছিল যে আমি যদি পরীক্ষা শেষে 5 মিনিট বা 3 মিনিট সময় পেয়ে থাকি, তখন আমি ঠান্ডা মাথায় এটা খুব দ্রুত লিখে যেতে পারবো, কারণ মেইন আনসার তো আমার এখানে দেওয়াই আছে, মেইন আনসার তো আমি এখানে পেয়ে গেছি, এগুলো দেখে দেখে জাস্ট আমি কোয়েশ্চেন থেকে এটা বসিয়ে দিব। আর আমার মাথায় এটাও কাজ করতো যে পরীক্ষা শেষে যদি আমি এই প্যারাগ্রাফটা লেখার সময়ও না পাই, তারপরেও আমি এখানে হাফ মার্কস পেয়ে যাব, মানে আমি এখানে অর্ধেক মেইন কাজটা আমি ঘটায় রাখছি, আমি প্রশ্ন দেখে এখানে আনসারটা তুলেই রাখছি, জাস্ট প্রশ্ন দেখে দেখে প্যারাগ্রাফটা তুলিনি, কারণ পরীক্ষা শেষে সেটা ঠান্ডা মাথায় বা তাড়াহুড়ো মাথায় যেটাই হোক না কেন আমি লিখতে পারবো, জাস্ট প্রশ্ন দেখে দেখেই তো লিখবো, তাই না? এই জন্য আমি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট না পারলে হবে না। ধরো তুমি এটা আনসার করলা, এটা আনসার করে আস্তে আস্তে সুন্দর করে লেখা শুরু করলা প্যারাগ্রাফটা, তুমি যতই সুন্দর হাতে লিখে দিয়ে লিখো না কেন, যদি এই মেইন জায়গায় যদি তোমার একটা দুইটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। সো আমার মতো একটু চালাকি করবা, এই জিনিসটা আগে লিখে রেখে 2টা পেজ খালি রাখবা এই প্যারাগ্রাফটা লেখার জন্য, তারপর একেবারে সবগুলো কোয়েশ্চেন যখন আনসার করা শেষ হয়ে যাবে তখন তোমরা এই প্যারাগ্রাফটা লেখা শুরু করবা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা অনেক বেশি খেয়াল রাখবা, টাইম ম্যানেজমেন্টের জন্য অনেকেই পরীক্ষায় A+ মিস করে। আপু তুমি কি A+ পাইছিলা? হ্যাঁ, আমি JSC SSC HSC সবগুলোতে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইউনুসকে নিয়ে রিয়ারেঞ্জটা করেন, এটা পারি না। আজকে তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে রিয়ারেঞ্জ স্লাইডে রাখিনি, তবে তোমরা এইবার তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউনুসকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এইবার তোমাদের রিয়ারেঞ্জ আসতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি শিওর না, তারপরেও তোমরা অবশ্যই পড়ে রাখবা। আর কোনো বইয়ে যদি না পাও এই রিয়ারেঞ্জটা, তাহলে তোমরা হচ্ছে ডক্টর মোহাম্মদ, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, তোমরা চেষ্টা করবা তার একটু জীবনী সম্পর্কে জানার, সে কোথা থেকে পড়ালেখা, না তার জন্মস্থান কোথায়, প্রথমে জানবা হচ্ছে তার জন্মস্থান কোথায়, তার জন্মস্থান কোথায় সেটা জানবা, তার মৃত্যু কোথায় সে কি বলে, তোমরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম সম্পর্কে জানবা, সে কোথা থেকে পড়ালেখা করেছে সেটা জানবা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, কোন সাবজেক্টে পড়েছে, এগুলো সম্পর্কে জানবা, তার পুরস্কার সম্পর্কে জানবা, ঠিক আছে? তাহলে তোমরা রিয়ারেঞ্জ আনসার করতে পারবা। ভুলে গেছি। আজকে দেখো ঢাকা বোর্ড 2024 আমরা সলভ করব, ঢাকা বোর্ড 2024টা আমরা সলভ করা শুরু করে দেই। তাহলে রিয়ারেঞ্জ সলভ করার প্রথম ধাপ হচ্ছে তোমাকে সবগুলো যে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে 10টা সেন্টেন্স পড়ে অর্থটা বোঝার চেষ্টা করবা। পড়ার পর তোমার মাথায় রাখতে হবে যে তুমি 1 নাম্বার সেন্টেন্সে কি পড়েছিলা আর 10 নাম্বার সেন্টেন্সে কি পড়েছিলা, তাহলে তোমার মাথার মধ্যে প্যাসেজটা নিজে নিজেই তৈরি হয়ে যাবে। দেখো ঢাকা বোর্ড 2024-এ কি বলেছে, 1 নম্বরে বলেছে ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া।
তাহলে হি ওয়াজ, কিন্তু কার কথা বলা হচ্ছে আমরা প্রথম লাইন পড়ে বুঝিনি, পরের লাইনটা দেখি কি বলেছে, জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচ আওয়ার কালচার। তার মানে সেকেন্ড লাইন পড়ে আমরা বুঝতে পেরেছি এখানে জয়নুল আবেদিনকে নিয়ে কথা হচ্ছে। তারপর বলেছে দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। প্রথম লাইনে বলেছে যে তিনি অ্যাওয়ার্ড, গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরের লাইনে বলেছে যে জয়নুল আবেদিন ছিল একজন পার্সোনালিটি যে আমাদের কালচারটাকে এনরিচ করেছে। তারপর বলেছে যে সে আর্টিস্ট মানে জয়নুল আবেদিন তার স্কুলের নিয়মগুলো, করা যে নিয়মগুলো ছিল সেগুলো পছন্দ করতো না। তারপরে হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। তাহলে আমরা প্রথম লাইনে পেয়েছি সে মেডেল জয় করেছে, তারপরে তার পার্সোনালিটি সম্পর্কে একটা লাইন পেয়েছি, তারপর তার স্কুলের যে নিয়ম কানুন সেটা পছন্দ হতো না এই লাইন পেয়েছি, তারপর তার মৃত্যুটা পেয়েছি। পরে কি বলেছে, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। তাহলে আমরা এখানে তার মৃত্যুটাও পেয়েছি, তার জন্মটাও পেয়েছি। পরের সেন্টেন্সে কি বলছে, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। এখানে আবার তার পার্সোনালিটি সম্পর্কে আমরা আরেকটা তথ্য পেয়ে গিয়েছি। তারপর কি বলেছে, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন। তাহলে কি বলেছে, জয়নুল আবেদিন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুর্ভিক্ষের চিত্রটি এঁকেছিল এবং যার জন্য সে হিউজ রেপুটেশন পেয়েছিল, অনেক সম্মানের অধিকারী হয়েছিল। তারপর হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার, এ লাইনে আমরা তার বাবার সম্পর্কে পেয়েছি। তারপর কি বলেছে, সো অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে হি went to Kolkata and was admitted in a government art college। তাহলে কি বলেছে, 15 বছর বয়সে জয়নুল আবেদিন কলকাতা চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে একটি সরকারি আর্ট কলেজে ভর্তি হয়েছে। তারপর বলেছে, he was a great artist who owned name and fame for himself and his country। তাহলে সে একজন গ্রেট আর্টিস্ট ছিল যে নিজের এবং নিজের দেশের জন্য অনেক নেম অ্যান্ড ফেম অর্জন করেছে। তাহলে প্রথম লাইনে আমরা পেয়েছি কি, আমরা একটু রিকল করার চেষ্টা করি যে সে মেডেল বিজয়ী, এটা আমরা পেয়েছি। তারপর সে কলকাতা চলে গিয়েছিল 15 বছর বয়সে, তার জন্ম, তার মৃত্যু পেয়েছি, তার বাবার নাম পেয়েছি, হ্যাঁ এগুলো সব তার পার্সোনালিটি সম্পর্কে পেয়েছি। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি জীবনী আসে সেটা আমরা কিভাবে সলভ করব, এই যে এইভাবে সলভ করব। ব্যক্তি পরিচয়, জন্ম, পিতামাতার পরিচয়, শৈশবকাল, অর্জিত ডিগ্রি, বিশেষ লেখনী, বিশেষ গ্রন্থ, পুরস্কার, রোগে আক্রান্ত, মৃত্যু, তাকে নিয়ে ঘটে যাওয়া বিপ্লব। এখন আমি যদি শুরুতে যদি দেখি ব্যক্তি পরিচয়, ব্যক্তি পরিচয়টা আমরা খোঁজার চেষ্টা করি। এখানে ব্যক্তি পরিচয় কি কোথাও আছে? এখানে কোথাও ব্যক্তি পরিচয় নাই। ব্যক্তি পরিচয়টা নর্মালি এভাবে থাকে যে অল ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ জয়নুল আবেদিন। যদি এটা থাকতো যে অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ কি জয়নুল আবেদিন, সেটা হতো ব্যক্তি পরিচয়। যেহেতু এখানে আমরা ব্যক্তি পরিচয়টা পাইনি তাহলে আমরা পরের ধাপে যাব। এটা যেহেতু পাইনি তাহলে আমরা পরের ধাপে যাব। পরের ধাপটা কি হচ্ছে, জন্ম। পরের ধাপটা কি, জন্ম। তাহলে আমরা খুঁজবো এখানে জন্ম আছে নাকি। এই যে দেখো, আমরা এখানে পেয়েছিলাম না, তার মৃত্যু পেয়েছিলাম, জন্ম পেয়েছিলাম। তাহলে আমরা পেয়ে গেছি 1 নম্বর আনসার হবে কি, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। তাহলে আমরা তার জন্ম পেয়ে গেছি, মানে আমরা একটা আনসার পেয়ে গেছি। 1 নম্বর আনসার আমরা যেহেতু পেয়ে গিয়েছি, প্রশ্নে তোমরা এভাবে একটা সাইন দিয়ে কেটে দিবা। তাহলে যতগুলো কাটবা ততগুলো মাথা থেকে সরে যাবে, মাথাটা আরো বেশি ঠান্ডা থাকবে। তাহলে প্রথমে আমরা জন্মটা পেয়ে গেছি, জন্মের পর আমরা কি দেখবো, তার পিতামাতার পরিচয় দেখবো। এখন পিতামাতার পরিচয়ের আগে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো, যেমন ধরো জয়নুল আবেদিনের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা তোমরা অ্যাড করতে পারো। কি অ্যাড করতে পারো, জয়নুল আবেদিনের যে ব্যক্তিত্ব সেটা আগে অ্যাড করে তারপর তার বাবার সম্পর্কে বলতে পারো। তো আমরা এখানে অ্যাড করতে পারি, এ নাম্বার তো আমরা পেয়েছি তার জন্ম, তাহলে আমরা বলতে পারি যে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচ আওয়ার কালচার। জয়নুল আবেদিন এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিল যে আমাদের কালচারটাকে এনরিচ করেছে। তাহলে আমরা সেকেন্ড আনসার কি দিতে পারি, এটা দিতে পারি। তাহলে আমরা 2 নম্বর আনসার পেয়ে গিয়েছি, তাহলে 2টা আমরা কেটে দিয়েছি। তার আরো একটা ব্যক্তিত্ব আমরা পেয়েছিলাম, তাই না? এই যে দেখো, তার আরো একটা আমরা ব্যক্তিত্ব পেয়েছিলাম, এই যে দেখো এখানে, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। এটা একটা ব্যক্তিত্ব। আরেকটা আছে, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। তাহলে আমরা 3 নম্বরও পেয়ে গিয়েছি, আমরা 4 নম্বরও পেয়ে গেছি, মানে এগুলো কেটে দিব, এগুলো আমাদের আনসার করা শেষ। এখন আমরা তার বাবার পরিচয় দিতে পারি। এখন তার আমরা কি পিতামাতার পরিচয়ের জায়গায় আমরা পিতার পরিচয়টা খুঁজবো। আমরা কিন্তু এখানে পিতার পরিচয়টা পেয়েছিলাম, হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তাহলে আমরা তার পিতার পরিচয়টাও পেয়ে গিয়েছি, এটা আমরা কেটে দিলাম। পরের আনসারটা হবে তার পিতার পরিচয়। এখন পিতার পরিচয়ের পর আমরা কি দিতে পারি, তার শৈশবকালের কথা দিতে পারি। দেখি তো তার শৈশবকাল আছে নাকি। আমরা এখানে দেখেছিলাম যে তার স্কুলের রুলস ভালো লাগে না, মানে স্কুলে শৈশবকালেই তো মানুষ স্কুলে থাকে, তাই না? তাহলে আমরা
পিতামাতার পরিচয়ের পরে তার আমরা শৈশবকালটাও পেয়ে গিয়েছি। এই যে দেখো, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। ছোটবেলায় সে তার স্কুলের হার্ড রুল পছন্দ করতো না, তাহলে তার পরের আনসারটা হবে এটা, কেটে দিলাম আমরা এটা আনসার। আরো কি হতে পারে দেখো, যেহেতু সে তার স্কুলের রুলস পছন্দ করতো না, তাই সো এট দ্য এজ অফ 15, তাই 15 বছর বয়সে সে কলকাতা চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে একটা আর্ট কলেজে ভর্তি হয়েছে। তাহলে আমরা শৈশবকাল সম্পর্কে দুইটা সেন্টেন্স পেয়ে গিয়েছি, দুইটাই কেটে দিয়েছি। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, সাতটা করা শেষ, আর মাত্র বাকি আছে তিনটা। হ্যাঁ, এখন তিনটার মধ্যে কোনটা কোথায় বসবে? তাহলে আমরা তার শৈশবকাল সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা খুঁজবো তার কোনো অর্জিত ডিগ্রি আছে নাকি। জয়নুল আবেদিন কোনো ডিগ্রি অর্জন করেছে নাকি এখানে কি বলা? জয়নুল আবেদিন কোনো ডিগ্রি অর্জন করেছে এখানে বলা নেই। আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ডিগ্রি অর্জন করেছে এমন কোনো কথাই এই প্যাসেজে বলা হয়নি। দাঁড়াও, এটা সরে গিয়েছে। হুম, জয়নুল আবেদিন কোনো ডিগ্রি অর্জন করেনি এটা আমরা দেখেছি। তাহলে ডিগ্রির পরের লাইনটা কি? বিশেষ লেখনী বা বিশেষ গ্রন্থসমূহ। বিশেষ কোনো লেখনী আছে? তার বিশেষ লেখনী নেই, কিন্তু তার একটা বিশেষ চিত্র আছে। উফ, দেখো, তার কোনো বিশেষ লেখনী নেই, কিন্তু তার একটা বিশেষ চিত্র আছে, তাই সেটা আমরা পেয়েছিলাম কোথায়? হি ড্রিও দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন। যেহেতু বিশেষ লেখনী বা আবিষ্কারের জায়গায় আমরা বিশেষ চিত্রটা দিতে পারি, তাহলে আমরা এটাও আনসার পেয়ে গিয়েছি। V2 হচ্ছে এটার আনসার। এখন হি ড্রিও দ্য পিকচার্স অফ দ্য ফেমিন, সে দুর্ভিক্ষের ছবি এঁকে অনেক বেশি রেপুটেশনের অধিকারী হয়েছিল, এটাও আমাদের আনসার হয়ে গেছে। বাকি আছে 1 নাম্বারটা আর 4 নাম্বারটা। 1 নম্বরে বলেছে কি, ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। এই যে দেখো, বিশেষ গ্রন্থ বা বিশেষ লেখনের জন্য যে পুরস্কারটা পায় সেই পুরস্কার হবে পরের লাইনে। এখন সে তার বিশেষ যে চিত্রটা রয়েছে তার জন্য সে একটা পুরস্কার পেয়েছে না, তাহলে পরের লাইনটা কি? পুরস্কার নিয়ে হবে। পুরস্কারটা কি? ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। তাহলে আমরা পুরস্কারটাও পেয়ে গেলাম। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তার মৃত্যু। সবগুলো শেষ, 9টা আনসার করা শেষ, বাকি আছে একটা, খালি আছে একটা। চোখ বন্ধ করে খালিটা আনসার করে দিবা। She died on 28 May 1976 in ঢাকা। সে মৃত্যুবরণ করে ঢাকাতে 1976 সালে। এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 জয়নুল আবেদিন। ইজি ছিল বলতে গেলে, কারণ জয়নুল আবেদিন সম্পর্কে আমরা সবাই জানি। জানেন এমন কেউ আছে বলে আমি জানি না। যদি না জেনে থাকো তাহলে আর কিছু বলার নেই আমার। যাই হোক, আমরা যদি আনসারটা দেখি, আমার আনসারের সাথে এটার আনসার মিলবে না, কারণ ওরা অন্যভাবে আনসার করেছে। দেখো, ওরা প্রথমে দ্য গ্রেট পার্সোনালিটি দিয়ে আনসার করা শুরু করেছে। এই প্যাসেজটা, জয়নুল আবেদিনের প্যাসেজটা দুইভাবে সলভ করা যায়। আমি সলভ করেছি যেভাবে, আমি হচ্ছে তোমার এই সিকোয়েন্স অনুসারে সলভ করেছি, কিন্তু টেস্ট পেপারে এই সিকোয়েন্স অনুসারে সলভ করেনি। এটা মেবি নবদূতের আনসার, আই ডোন্ট নো। লেকচারে একরকম আনসার দেওয়া আছে দেখবা, নবদূতে একরকম আনসার দেওয়া আছে। বিভিন্ন টিচার এক এক রকম আনসার বলবে। মানে আমি বুঝাতে চাচ্ছি, কেউ শুরু করবে হচ্ছে তার পার্সোনালিটি দিয়ে, তারপর তার জন্ম নাম দেওয়া শুরু করবে। আমি আগে নাম জন্ম দিয়েছি, তারপর তার পার্সোনালিটি দিয়েছি। আমি বলবো তোমরা আমারটা আনসার করো এই আনসারটা না দেখে। এই আনসারটা না দেখে তোমরা আমারটা আনসার করার চেষ্টা করবা। এটাতে যদি কোনো প্রবলেম থাকে একটু বলো, আমি আবার রিভিউ করে দিব এটা। জিহাদ বলছে এগুলো সব করছি, বাট ডক্টর ইউনুসকে নিয়ে কোথাও পাচ্ছি না। আমি বলি, আমি তোমাদেরকে বলি, ডক্টর ইউনুসকে নিয়ে তোমরা কোথাও না পাওয়ারই কথা। তোমরা জাস্ট ডক্টর ইউনুসের কয়েকটা জীবনী জেনে রাখবা। জীবনী বলতেছি, ডক্টর ইউনুসকে নিয়ে তোমরা কয়েকটা পয়েন্ট জেনে রাখবা। এই যে ধরো, ডক্টর ইউনুসের ব্যক্তি পরিচয় বলতে হয়তো প্রথম লাইনে থাকতে পারে যে অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ, সরি, এভাবে শুরু হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম শুরু হইতে পারে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতামাতার পরিচয় দিতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় পড়ালেখা করেছে, কি ডিগ্রি অর্জন করেছে, এটা থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকগুলো লেখনী আছে, আমরা জানি তার বিখ্যাত অনেকগুলো বই আছে, সেগুলো সম্পর্কে তোমরা জানবা। ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক অনেক পুরস্কার পেয়েছে, সেই পুরস্কার সম্পর্কে একটু আইডিয়া পাওয়া, এইগুলা একটু জানবা। সে তো আর মৃত্যুবরণ করেনি, সো এটা তার জানার দরকার নেই। এটা তো আর জানার দরকার নেই। তোমরা জাস্ট এই পয়েন্টগুলো একটু জেনে রাখবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে, তাহলে যদি তোমাদের রিয়ারেঞ্জ আসে বা উইদাউট ক্লুজে চলে আসে, তাহলে তোমরা আনসার করতে পারবা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটু পড়ে নিবা তোমরা। আর যদি তোমরা বলো তাহলে আমি নিজে একটা রিয়ারেঞ্জ বানিয়ে আনবো পরের ক্লাসে তোমাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। দিনাজপুর বোর্ড দেন আপু? হ্যাঁ, দিনাজপুর বোর্ড আছে। ম্যাম আপনার বাসা লক্ষ্মীপুর কোন জায়গায় বলা যাবে? না, লক্ষ্মীপুর সদরে আমার বাসা।
আমার সলিউশনের সাথে মিল না থাকলে হবে? সলিউশনের সাথে রিয়ারেঞ্জ, শুনো, রিয়ারেঞ্জ দুইটা বইতে দুই রকম আনসার থাকে মোস্ট অফ দ্য কেসে, কারণ একটা গল্প দুই তিন ভাবে আনসার করা যায়, ঠিক আছে? কিন্তু তুমি চিন্তা করো, তুমি একটু নিজের মাথাটা খাটায় চিন্তা করবা যে কোনটা সঠিক হতে পারে, সেই অনুযায়ী তুমি আনসার দিবা। আরেকবার একটু বুঝিয়ে দেন আপু। মিসরাত আপু, আমি অনেকদিন পর আপনার ক্লাসে আসছি ক্লাস করার জন্য। কেন এতদিন কেন আসোনি আমার ক্লাসে? আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা দেখো, একবার রিভিউ দিয়ে নিচ্ছি। এই যে দেখো, প্রথম থেকে একবার রিডিং পড়ে নিবা। প্রথম থেকে একবার রিডিং পড়ে তোমার মাথায় একটু সেট করে রাখবা যে তুমি কোন লাইনে কি পড়েছিলা, জন্ম, মৃত্যু, তার পিতামাতা পরিচয়, এগুলো আছে নাকি একটু সেট করে নিবা। আমি যেহেতু একবার এটা পড়েছি তাই আর পড়ছি না, আমি জাস্ট আনসারটা বলে দিচ্ছি। দেখো, প্রথম আনসারটা হবে এটা। আমি সাথে এক দুই করে লিখে দেই। এই যে এটা হচ্ছে এক নাম্বারটা। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। তাহলে আমরা শুরুতে তার জন্মটা পেয়ে গিয়েছি, কি সে কোথায় জন্মগ্রহণ করেছে? কিশোরগঞ্জে 1914 সালে জন্মগ্রহণ করেছে। পরের পয়েন্টটা কি? তার পিতামাতার পরিচয়। এখন পিতামাতার পরিচয়টা আমরা এখানে পেয়েছি, কিন্তু তার আগে এখানে তার কিছু পার্সোনালিটি দিয়েছে, সেই পার্সোনালিটি গুলো আগে আমরা আনবো, তারপর তার পিতার পরিচয়টা আনবো। তাহলে তার পার্সোনালিটি আমরা কি পেয়েছি? এই যে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচ আওয়ার কালচার। তাহলে এটা হতে পারে কি 2 নম্বরে। তারপর 3 নম্বরের আরেকটা হতে পারে, যেমন হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। এটা ধরো দিলাম 3 নাম্বার। তারপর আরেকটা পার্সোনালিটি সম্পর্কে বলা হয়েছে, যেমন দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। হ্যাঁ, এখন ধরো আমরা জয়নুল আবেদিনের জন্ম বললাম, তার পার্সোনালিটি সম্পর্কে একটু ব্যাখ্যা করলাম। এখন আমরা কি দিতে পারি? তার পিতামাতার পরিচয়। মাতার পরিচয় যেহেতু দেয়নি, জাস্ট পিতার পরিচয় দিয়েছে, তাহলে পিতার পরিচয়টা হবে পরের লাইনে, মানে 5 নম্বরে আমরা হিজ ফাদার তামিজ উদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। এটা হচ্ছে 5 নাম্বার। পরে কি বলেছে? পিতামাতার পরিচয়ের পরে আসে হচ্ছে শৈশবকাল। আমরা শৈশবকাল নিয়ে কি দেখেছিলাম? যে দ্য আর্টিস্ট মানে জয়নুল আবেদিন ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। তাহলে 6 নাম্বারটা আমরা দিতে পারি, যে স্কুল যেহেতু সে ভালো লাগেনি, 6 নাম্বারটা আমরা এটা দিতে পারি। পরেরটাই কি বলেছে? স্কুলের পরে আরেকটা লাইন আছে, যে সে 15 বছর বয়সে স্কুল যেহেতু তার ভালো লাগেনি, তাই সে কলকাতা চলে গিয়েছে, সেখানে একটা আর্ট কলেজে ভর্তি হয়েছে। তাহলে 6 এর পর এটা হবে আমাদের কি 7 নাম্বার। 8 নাম্বার কি হবে দেখো, 8 নাম্বার হচ্ছে শৈশবকাল শেষ, অর্জিত ডিগ্রি সমূহ। আমরা পুরোটা পড়ে দেখেছি, এখানে জয়নুল আবেদিনের কোনো ডিগ্রি সম্পর্কে কথা বলা হয়নি। যেহেতু ডিগ্রি সম্পর্কে কথা বলা হয়নি, সেহেতু এই পয়েন্টে স্কিপ করব। তারপর দেখবো তার কোনো বিশেষ লেখনী আছে নাকি, তার কোনো বিশেষ আকৃতি আছে, তার কোনো বিশেষ আবিষ্কার আছে নাকি, তার কোনো বিশেষ ড্রয়িং আছে নাকি। দেখো, এখানে আমরা তার একটা বিশেষ ড্রয়িং পেয়েছিলাম। হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা দুর্ভিক্ষের ছবি এঁকে অনেক খ্যাতি অর্জন করেছিল। তাহলে পরের সেন্টেন্সটা আমরা এটা দিতে পারি। তাহলে 8 নাম্বার হবে হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন। হ্যাঁ, এখন বিশেষ লেখনী বা বিশেষ আবিষ্কারের পরে সে পুরস্কার পাবে। কি পাবে? পুরস্কার পাবে। এই যে সে যে চিত্রটা এঁকেছিল, তার জন্য সে একটা গোল্ড মেডেল পেয়েছিল। ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। পুরো ভারতবর্ষে সে একটা গোল্ড মেডেল পেয়েছিল। তাহলে এটা 8-এর পরে 9 নম্বর হবে এটা। আর বাকি থাকে এই যে 4 নম্বরটা, তাহলে 10 নম্বর হয়ে যাবে। এটা চোখ বন্ধ করে আমরা 10-এ এটা বসিয়ে দিব। এই যে 10-এ 10 পেয়ে গেলাম আমরা খুব সহজেই। এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024। আমরা কি পরের বোর্ডে যাব নাকি এটা আবার বুঝাতে হবে? জুবাইর হোসেন এক কমেন্ট কয়বার করছে, আপু আবার কবে ক্লাস করাবেন? সুস্থ থাকলে কোনো একদিন, আবার 3:30 বা 3টা বাজে। আপু ইউনুসকে নিয়ে পরের বার রিয়ারেঞ্জ লিখে দিয়ে না। আচ্ছা, আমি রিয়ারেঞ্জ আমি নিজে বানিয়ে আনবো একটা, ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন কাহিনী নিয়ে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ চেষ্টা করবো সলভ করে দেওয়ার সেটা। কারণ নর্মালি বইয়ে পাওয়ার কথা না, কারণ এই পর্যন্ত কোনো বোর্ডে আসেনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। আমার বাসাও সদর, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, লক্ষ্মীপুরে তো আমার বাসা। তোমরা অনেকেই দেখি লক্ষ্মীপুরের, অনেকেই লক্ষ্মীপুরের, আমার খুব ভালো লাগে। করান একটা ক্লাস ডক্টর ইউনুসকে নিয়ে। মিস্টার তাপু, লক্ষ্মীপুর আসেন না আপনি? হ্যাঁ, আছি তো। আমি রোজার ঈদ, কোরবান ঈদ, সব ঈদ আমি আমরা লক্ষ্মীপুরেই করি। তোমরা সবাই চাচ্ছ, তোমরা সবাই চাচ্ছ একটা রিয়ারেন্স দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। আগে জানলে আমি বানিয়ে আনতাম। সরি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নিয়ে আসবো। দেখো পরের বোর্ড কোনটা?
চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024। এখানে যা চট্টগ্রাম বোর্ড 2024 লেখা আছে তার মানে এই না যে এটা খালি চট্টগ্রাম বোর্ড 2024 এ আসছে। এগুলো কিন্তু অনেকবার অনেক বোর্ডে রিপিট হয়। যেহেতু রিপিট হয় তো তোমরা বারবার এগুলো পড়ার চেষ্টা করবা, রিপিটেড কোশ্চেন কিন্তু অনেক আসে। এর আগেটা ছিল হচ্ছে ব্যক্তি জীবনী নিয়ে, জয়নুল আবেদিনকে নিয়ে। এর পরেরটা কি দেখো, থার্স্টি ক্রোকে নিয়ে আসে। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে একটু আগে আমরা দেখেছিলাম যে রিয়ারেন্স তিন ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তি জীবনী, একটা হচ্ছে চিরাচরিত নৈতিকতামূলক গল্প। প্রথমটা ছিল জয়নুল আবেদিনকে নিয়ে ব্যক্তি জীবনী, এখন হচ্ছে আমরা পেয়েছি থার্স্টি ক্রো যেটা চট্টগ্রাম বোর্ডে আসছে। সেটা হচ্ছে কি চিরাচরিত নৈতিকতামূলক গল্প সমূহ। এমন কেউ মনে হয় নাই যে থার্স্টি ক্রো এর গল্পটা শুনেনি। গল্পটা তো তোমরা সবাই জানো, আবার কি বলতে হবে। একটা কাক, সে খুব তৃষ্ণার্ত ছিল, চারিদিকে শুধু পানি খুঁজছিল। অনেক উড়াউড়ির পরে সে একটা জার খুঁজে পেয়েছিল, সেই জারে পাথর, নুড়ি পাথর ছুঁড়ে মারছে, তারপর পানিটা উপরে আসছে, এটা সে খাইছে। এটাই একটা প্যাসেজ, এটা খুবই ইজি। এটা এটা 10-এ 10 তোমরা চোখ বন্ধ করে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাও আমি পুরোটা পড়ে দিচ্ছি। The crow tried to turn the jar over again and again, but it had no effect. কাক ওই জারটাকে বারবার উল্টানোর চেষ্টা করেছিল, বাট কোনো ফলই সে পেল না। At last he found a jar in a garden. অবশেষে সে বাগানের মধ্যে একটি জার খুঁজে পেল। তাহলে আমরা দেখলাম প্রথম লাইনে বলছে যে জার উল্টানোর চেষ্টা করছে, পরের লাইনে বলছে জার খুঁজে পাইছে। মাথার মধ্যে একটু এগুলো সেট করে রাখবা যে কি কি পড়তেছে অর্থটা। At this he was leaving the jar in despair. He noticed a হিপ অফ পেবলস নিয়ার বাই। সে যখন হতাশ হয়ে চলে যাচ্ছিল তখন সে কিছু নুড়ি পাথর চোখে পড়েছে তার। তারপর কি বলেছে, দেয়ার ওয়াজ সাম ওয়াটার, সেখানে কিছু পানি ছিল, ইন দ্য জার, জারের মধ্যে কিছু পানি ছিল, বাট ইট ওয়াজ অ্যাট দ্য বটম, কিন্তু একেবারে জারের নিচে পানিটা ছিল। অ্যান্ড আউট অফ হিজ রিচ, এবং তার সাধ্যের বাইরে ছিল, মানে এতই নিচে ছিল যে সে পানিটা ধরতে পারবে না, ছুঁতে পারবে না। তারপর বলেছে কি, হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। তাহলে কি বলছে, কাক এক জায়গা থেকে অন্য জায়গায় উড়াউড়ি করছিল কিসের খোঁজে, পানির খোঁজে। হি টুক সাম পেবলস অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার। সে কিছু নুড়ি পাথর নিল এবং সেগুলোকে কি করলো, ড্রপ দেম ইনটু দ্য জার, জারের মধ্যে ছুঁড়ে মারলো। দেন হি হিট আপন এ প্ল্যান, তারপর তার মাথায় একটা বুদ্ধি আসলো। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। একটা কাক খুবই তৃষ্ণাতুর ছিল এবং সে পানি খেতে চাচ্ছিল। ওয়েন দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য জার, পানিটা যখন জারের একেবারে মুখ পর্যন্ত চলে এসেছিল, দ্য ক্রো ড্র্যাঙ্ক, কাকটা পানি খেয়েছে, পানি পান করেছিল, অ্যান্ড মেট আপ হিজ থার্স্ট, এবং তার তৃষ্ণা মিটিয়েছিল। 10 নম্বর লাইনটা বলেছে, অ্যাজ ইচ পেবল ওয়েন্ট ডাউন দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ লিটল বাই লিটল। তাহলে কি বলেছে, পেবল গুলো যখন নিচে গিয়েছিল, জারের নিচে গিয়েছিল, পানিগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে আসছিল। তাহলে পুরো প্যাসেজটা মানে 10টা সেন্টেন্স আমরা একবার পড়ে নিয়েছি। এখন আমরা আনসার করা শুরু করব। দেখো আমরা এখানে পুরোটা পড়ার সময় আমরা বুঝেছিলাম যে এখানে একটা থার্স্টি গ্রো সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমাদের এ নাম্বার আনসার হবে, এ গ্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। তাহলে আমি এই যে প্রশ্নের মধ্যে তোমরা এভাবে কেটে দিবা, যেটা আনসার করবা সেটা প্রশ্নের মধ্যে কেটে দিবা, আমি বারবার বলতেছি। তাহলে আমরা এটা লিখলাম যে এ গ্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। এটা কত নাম্বার, এটা লিখলাম 1 নাম্বার। হ্যাঁ, সে তারপর কি করতেছিল, যেহেতু সে থার্স্টি ছিল, সে এদিক ওদিক উড়াউড়ি করতেছিল। তাহলে বি নাম্বার হবে এটা, এই যে হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। যেহেতু বি নাম্বার এটা, মানে এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা 2 লিখে রাখলাম, 2টা হয়ে গেছে অলরেডি। তারপর কি বলছে, এই যে সে তারপর হচ্ছে বাগানে একটা জার খুঁজে পেয়েছিল। তাহলে সেই লাইনটা কোথায়, এই যে অ্যাট লাস্ট হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন। এখানে ওখানে উড়াউড়ি করার পর কি হয়েছে, সে গার্ডেনে একটা জার খুঁজে পেয়েছে। তাহলে আমরা 3 নাম্বার আনসারও পেয়ে গিয়েছি, কেটে দিলাম আর এখানে লিখে দিলাম কি 3। 1 2 3 পেয়ে গিয়েছি। এখন আমরা 4 নাম্বারটা খুঁজবো। এখন আমরা কত নাম্বারটা খুঁজবো, 4 নাম্বারটা খুঁজবো। এট লাস্ট হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন। জারটা পাওয়ার পর সে কি করছে, তারপর কি হতে পারে দেখো, দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন জার বাট ইট ওয়াজ এট দ্য বটম অ্যান্ড আউট অফ হিজ রিচ। তাহলে জার তো সে পেয়েছিল বাগানে, কিন্তু জারের মধ্যে খুবই অল্প পরিমাণ পানি ছিল এবং পানিটা খুব নিচে ছিল। তাহলে 3-এর পর 4 নাম্বার লাইনটা আমরা পেয়ে গিয়েছি, সাথে সাথে আমরা লাইনটা কেটে দিব। দেখো কতগুলো কাটা হয়ে গিয়েছে। আমি প্রশ্নের মধ্যে খালি কাটতাম আর আমার মাথা হালকা হতো, আমার মাথা হালকা হতো, মনে হতো যে একটা একটা করে যাচ্ছে, শান্তি লাগছে। তাহলে আমরা 1 2 3 4টা পেয়ে গিয়েছি। তাহলে 5 নাম্বার লাইনটা কি হবে, দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার বাট ইট ওয়াজ লিটল আউট অফ হিজ রিচ। তারপর কি হতে পারে, দ্য ক্রো ট্রাইড টু টার্ন দ্য জার ওভার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বাট ইট হ্যাড নো ইফেক্ট। পানি যেহেতু অনেক নিচে ছিল, তাই সে চেষ্টা করতেছিল বারবার জারটাকে উল্টানোর। হ্যাঁ, বারবার চেষ্টা করতেছিল কি জারটাকে উল্টিয়ে পানি খাওয়ার, কিন্তু সে পারে নাই। তাহলে 4-এর পর 5 নাম্বার হয়ে যাবে, এটা ইজি, এটাও আমরা কেটে দিব। 5টা হয়ে গেছে আর বাকি আছে 5টা। বারবার জার উল্টানোর চেষ্টা করেও যখন সে পারেনি, তখন সে কি হয়ে গিয়েছিল, তখন সে অনেক হতাশ হয়ে গিয়েছিল, ডেসপেয়ার হয়ে গিয়েছিল। তাহলে সেটা আমরা কোথায় পেয়েছিলাম, এই যে এই লাইনটাতে পেয়েছিলাম।
At this, he was leaving the jar in despair. He noticed a heap of pebbles nearby. তাহলে জারটাকে অনেক উল্টানোর চেষ্টা করে যখন উল্টাতে পারেনি তখন সে হতাশ হয়ে গিয়েছিল। তাহলে 5-এর পর 6 নম্বর লাইন হবে এটা। এটাও আমরা কেটে দিব যেহেতু আমরা এটা পেয়ে গিয়েছি। তাহলে সে কি দেখেছিল? কিছু নুড়ি পাথর সে লক্ষ্য করেছিল। নুড়ি পাথর লক্ষ্য করার পরে তার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলতেছিল, তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছিল। তার মানে দেন হি হিট আপন এ প্লেন। তাহলে প্ল্যান 6-এর পর আমরা 7 নাম্বারটাও পেয়ে গেলাম। 7 নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমরা এটা কেটে দিব। আর বাকি আছে মাত্র 3টা। এই যে 1 2 3 এই 3টা বাকি আছে। তাহলে হিট আপন এ প্ল্যান এখন কোনটা হবে? তাহলে দেখো এটা হতে পারে হি টুক সাম পেবলস এন্ড ড্রপ দেম ইনটু দ্য জার। সে তার মাথায় একটা বুদ্ধি আসছে। বুদ্ধিটা কি ছিল? সে কিছু নুড়ি পাথর নিল এবং নুড়ি পাথরগুলোকে ওই জারটার ভিতরে ঢেলে দিয়েছে। তাহলে 7-এর পর 8 নাম্বারটা পেয়ে গিয়েছি আমরা। এটা পাওয়ার সাথে সাথে আমরা কি করব? ক্রস দিয়ে দিব। আর বাকি আছে 2টা। তাহলে সে পাথরগুলো যখন পানিতে ঢেলে দিয়েছিল জারের নিচে তখন কি হয়েছিল? As each pebble went down, the water in the jar rose up little by little. যখন সে পেবল গুলোকে মানে নুড়ি পাথরগুলোকে জারের মধ্যে ঢেলে দিয়েছিল তখন কি হয়েছিল? ওয়াটার ইন দ্য জার রোজ আপ লিটল বাই লিটল, একটু একটু করে পানিটা উপর দিকে আসছিল। তাহলে আমরা এটাও পেয়ে গিয়েছি। 9 নাম্বারটা যেহেতু পেয়ে গিয়েছি সাইডে লিখলাম 9 আর এটা আমরা কেটে দিলাম। বাকি একটা বাকি থাকে, চোখ বন্ধ করে এটা আমরা 10-এ বসিয়ে দিব। আর আমরা একটু পড়ে নিব 10 নাম্বারটা কি বলছে। হোয়েন দ্য ওয়াটার কাম টু দ্য মাউথ অফ দ্য জার, জারের মুখে যখন পানিটা উঠে এসেছিল, দ্য ক্রো ড্র্যাঙ্ক, ওই কাক পানি পান করেছে, অ্যান্ড মেড আপ হিজ থার্স্ট, এবং তার তৃষ্ণা মিটিয়েছে। এটা খুবই ইজি ছিল। চট্টগ্রাম বোর্ড মাশাআল্লাহ খুবই ইজি কোয়েশ্চেন করছে। কিন্তু আজকে আমি ঘাটতারা বোর্ডের কোয়েশ্চেনও রাখছি স্লাইডের মধ্যে, দেখবা তারা কি কোয়েশ্চেন করছে। আতিক হাসান বলছে আপু এটা স্কিপ করেন, এটা পারমো। হ্যাঁ পারবা বললেও এটা ভুল হয়, পারবা বললেও অনেক সময় ভুল হয়ে যায়। এটা আমি তাই পড়িয়ে দিচ্ছি, থার্স্টি ক্রু অনেক বেশি আসে, এজন্য আমি ইম্পর্টেন্ট গুলো রাখছি। ম্যাম প্রশ্ন দাগ দিলে পেপার নিয়ে যায়। তুমি এমন ভাবে দাগ দিবা যেন টিচাররা না বুঝে। আমাদের তো নেয়নি, কেন নিয়ে যাবে? তুমি ছোট করে দাগ দিবা, জাস্ট একটা কাটলি দিয়ে দিবা, তুমি তো লিখবা না কিছু। প্রশ্নে তো তুমি লিখবা না, এত কড়াকড়িও দেয় না। তোমরা এত ভয় পাবা না, একটু কুল থাকার চেষ্টা করো। এরকম করে ছোট ছোট করে কেটে দিবা, তুমি যাতে বুঝে এমন করে কাটবা। আর পেন্সিল দিয়ে করার চেষ্টা করবা। কি দিয়ে? পেন্সিল দিয়ে, টিচাররা যাতে না বুঝে। আমি ফার্স্ট বেঞ্চে পড়ছিলাম, তোমরা জানো, একেবারে রুমের প্রথম বেঞ্চটাতে আমি পড়েছিলাম এবং আমার সামনে টিচাররা থাকতো। আমি যদি দাগ দিতে পারি তোমরা কেন পারবা না? চালাকি চালাকি করতে হবে, বলদের মতো কাজ করলে তো ধরা খাবাই। চালাকি করে একটু কেটে দিবা। আর যদি না কাটতে পারো তখন সাইডে একটা ফোঁটা দিয়ে দিবা, ঠিক আছে? সাইডে একটু ফোঁটা দিয়ে দিবা, একটু ব্রেন খাটাতে হবে। বোকার মতো থাকলে তো হবে না। আপু আজকে নামাজের আগে ক্লাসটা শেষ করার চেষ্টা করেন। হ্যাঁ ইনশাল্লাহ নামাজের আগে আমি ক্লাসটা শেষ করে দিব। সেদিন হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না দেখে দেরি হয়েছিল। রাজশাহী বোর্ড করান? হ্যাঁ রাজশাহী বোর্ডও। ইমতিয়াজ বলছে মির্জা আপু সান্ডা ও কপিলকে দিয়ে একটা রিয়ারেঞ্জ দিন। আচ্ছা এটা যেহেতু সবাই পারবা বলতেছে তাহলে আমি পরেরটাই যাই। পরের প্যাসেজে যাই। দেখো কুমিল্লা বোর্ড একটা ঘাটতারা বোর্ড, বিশ্বাস করো। কুমিল্লা বোর্ড দেখো কি নিয়ে করছে। এই যে আবু বিন আদম, কই নামটা? এই যে আবু বিন আদম। আবু বিন আদম, তোমরা যারা ভালো করে পড়ালেখা করছো তারা তো অনেকে কাহিনীটা শুনছো। আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে আবু বিন আদম একজন ধার্মিক মানুষ ছিল এবং খুবই সৎ একজন মানুষ ছিল, বুঝছো? একদিন রাতে সে ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে একজন ফেরেশতাকে দেখতে পারলো। তো ফেরেশতাকে দেখতে পারলো এবং ফেরেশতাটা হচ্ছে একটা লিস্ট, সাদা কাগজের একটা লিস্টের মধ্যে অনেকের নাম লিখছিল। তো আবু বিন আদম ফেরেশতাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি করছেন? তো ফেরেশতা বলল যে যারা হচ্ছে স্রষ্টাকে ভালোবাসে, স্রষ্টার আনুগত্যের জন্য কাজ করে, তাদের নাম আমি লিস্টের মধ্যে লিখছি। তো আবু বিন আদম ফেরেশতাকে জিজ্ঞেস করলো যে এই লিস্টে কি আমার নাম আছে? তখন ওই ফেরেশতাটা পুরো লিস্টটা পড়ে দেখেছে যে পুরো লিস্টে কোথাও আবু বিন আদমের নাম নেই। তখন উনি বললো যে না, লিস্টের মধ্যে আপনার নাম নেই। ফেরেশতা আবু বিন আদমকে বললো। তারপর আবু বিন আদম বললো যে প্লিজ আমার নামটাও এখানে অ্যাড করেন, আমি খুবই দয়ালু একজন মানুষ, আমি আমার ফিলো ব্রাদার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবার সাথে ভালো ব্যবহার করি এবং মানব জাতির প্রতি আমি খুব সহায় একজন মানুষ। তারপরের দিন তো তখন ওই ফেরেশতা তার কথাটা টুকে নিল এবং চলে গেল সেখান থেকে আর কোনো উত্তর না দিয়ে। পরের দিন রাতের বেলা ফেরেশতাটা আবার এসেছিল আবু বিন আদমের কাছে এবং এসে বলেছিল যে লিস্টের সবার আগেই আপনার নামটা দেওয়া আছে। তাহলে কি বুঝলাম আমরা? যে আবু বিন আদম খুবই ভালো একজন পায়স একজন মানুষ,
হ্যাঁ, অনেস্ট একজন মানুষ, ওই ভালোদের লিস্টের শুরুতেই তার নামটা আছে, ফেরেশতা বলে গিয়েছে এটা। এটাই ছিল কাহিনী। এই কাহিনীটা সত্যি বলতে অনেকেই জানে না। থার্সিক রোজ যেমন ক্লাস 2-3 থেকে তোমরা সবাই জানো, কিন্তু আবু বিন আদমের কাহিনীটা তোমরা অনেকেই জানো না। 70% মানুষ জানলেও 30% মানুষ জানে না, এটা আমি একেবারে 100% শিওর। কিন্তু কুমিল্লা বোর্ড এটা দিয়ে দিয়েছে। কুমিল্লা বোর্ডই খালি দেয়নি, এটা মনে হয় চট্টগ্রাম নাকি কোন বোর্ডে 2017 সালে এসেছিল। সো এটা ইম্পর্টেন্ট, এবারও আসতে পারে বলা যায় না। এবার যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে না আসে তাহলে এবারে আসতে পারে। আচ্ছা, তোমরা একটু খাতায় লিখে রাখো, ডক্টর ইউনুসকে নিয়ে তোমরা একটু পড়বা প্লিজ, ডক্টর ইউনুসকে নিয়ে তোমরা একটু পড়বা। থাক, এখন না লিখাই, নেক্সট ক্লাসে আমি যখন বানিয়ে আনবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা রিয়ারেঞ্জ, তখন বলে দেবো। আপু একটা স্ক্রিনশট নিতে চাই কাকেরটা। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও। এই যে এটা হচ্ছে কাকেরটা, স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে গেলাম। কুমিল্লা বোর্ড সবসময় ঘাটতারা। আপু 23 সালের বোর্ড সলভ করতা, 23 সালেরটা সলভ করলে বলে যে 24 সালেরটা করাও, 24 সালেরটা করলে বলে যে 23 সালেরটা করাও। মানে আমি আছি একটা ঝামেলার মধ্যে। মাদ্রাসা বোর্ড করান, হ্যাঁ মাদ্রাসা বোর্ডেরও আছে। মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন আমি রেখেছি, মাদ্রাসা বোর্ডের 2023 সালেরটা রেখেছি। মাদ্রাসা বোর্ড 2023 সালে একটা আসছিল পেনিসিলিন নিয়ে, হ্যাঁ পেনিসিলিন নিয়ে, প্যাসেজটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি আজকে স্লাইডে ওটা রাখছি। আসলে আপু জানি না এটা, বলছিলাম না আমিও এটা এইচএসসি লাইফে এসেই জানছি, তার আগে মনে হয় না জানতাম। যাই হোক, তাহলে আমি তোমাদেরকে এই কাহিনীটা তো শুনিয়েছি যে আবু বিন আদম একজন ভালো মানুষ ছিল। রাতে ঘুমাচ্ছিল, হঠাৎ করে একজন ফেরেশতাকে সে দেখতে পেলো। ফেরেশতাটা একটা লিস্ট নিয়ে বসেছিল, লিস্টের মধ্যে তার নাম আছে নাকি, ফেরেশতাকে সে জিজ্ঞেস করছে, ফেরেশতা বলছে নাই। পরের দিন ফেরেশতা আবার লিস্টটা নিয়ে আসছে এবং তাকে এনশিওর করছে যে লিস্টের মধ্যে তার নাম আছে। তাহলে আমরা 10টা সেন্টেন্স আগে পড়া শুরু করি, 10টা সেন্টেন্স আগে পড়া শুরু করি, তোমরা নিজের একটু পড়তে থাকো সেন্টেন্স গুলো। দেখো এখানে কি বলছে, দ্য অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল বলতে এখানে ফেরেশতাকে বুঝিয়েছে। দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। অ্যাঞ্জেল মানে ফেরেশতা, টুক ডাউন হিজ রিকোয়েস্ট মানে আবু বিন আদমের রিকোয়েস্টটা টুকে নিল এবং ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল। তারপরের লাইনে বলেছে হিজ নেম ওয়াজ আবু বিন আদম, তার নাম কি ছিল, আবু বিন আদম। পরের লাইনে বলেছে আবু দেন রিকোয়েস্টেড হিম, মানে আবু বিন আদম ফেরেশতাকে রিকোয়েস্ট করছে টু পুট হিজ নেম ইন দ্য লিস্ট, ওই লিস্টের মধ্যে তার নামটা যুক্ত করে দিতে। বিকজ কারণ হি লাভড ম্যানকাইন্ড, সে মানব জাতিকে ভালোবাসে, অ্যান্ড হিজ ফেলো ব্রাদার্স, এবং তার বন্ধু বান্ধবদের বা নিকটাত্মীয়দের সে খুব ভালোবাসে। হি অ্যাগেইন অ্যাপিয়ার্ড দ্য নেক্সট নাইট, মানে ফেরেশতাটা নেক্সট নাইট পরবর্তী রাতে আবার এসেছিল। অ্যান্ড শোড আবু দ্যাট হিজ নেম ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, পরের রাতে ফেরেশতাটা আবার এসেছিল এবং লিস্টের শুরুতে আবু বিন আদমের নামটা আছে সেটা তাকে দেখিয়ে গিয়েছে। দ্য অ্যাঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পারসনস হু লাভড গড, মানে স্রষ্টাকে যারা ভালোবাসে তাদের নাম লিস্টের মধ্যে টুকে নিচ্ছিল কে, ওই ফেরেশতাটা। ওয়ান্স আপন এ টাইম, এই যে আমরা পেয়ে গিয়েছি 1 নাম্বার আনসার। সাথে সাথে আমরা একটু এখানে লিখে রাখি যে 1 নাম্বার আনসার আমরা পেয়ে গিয়েছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড এ পায়োস ম্যান, একদা একজন সৎ এবং পায়োস ম্যান মানে হচ্ছে ধার্মিক ব্যক্তি ছিল। হি আস্কড দ্য অ্যাঞ্জেল ইফ হিজ নেম ওয়াজ দেয়ার, পায়োস ম্যান মানে আবু বিন আদম আস্কড দ্য এঞ্জেল, ফেরেশতাকে জিজ্ঞেস করলো ইফ হিজ নেম ওয়াজ দেয়ার, ওই লিস্টের মধ্যে কি তার নাম আছে নাকি। হি ওয়াজ ওয়ান্স স্লিপিং পিসফুলি, সে একদা খুব শান্তিতে ঘুমাচ্ছিল। ইন রিপ্লাই, উত্তরে দ্য এঞ্জেল সেড, উত্তরে ফেরেশতাটা বলল দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার, ওই লিস্টে আবু বিন আদমের নামটা নাই। সাডেনলি হি ওয়াক আপ অ্যান্ড হি স অ্যান অ্যাঞ্জেল, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল এবং হি স অ্যান অ্যাঞ্জেল, একজন ফেরেশতাকে দেখলো। তাহলে 10টা সেন্টেন্স আমরা পড়েছি, অর্থটা বুঝেছি, আমি তোমাদেরকে গল্পটা পড়িয়ে দিয়েছি, তাহলে এখন তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রথম লাইনটা আমরা এখানে পেয়ে গিয়েছি, ওয়ান্স আপন এ টাইম। এটা যেহেতু কোনো ব্যক্তি জীবনে নিয়ে বলে নাই, তার মানে চিরচরিত যে গল্পগুলো সেই গল্পগুলোর কথাই বলছে। তাহলে তোমরা যারা এই গল্পটা কখনো শুনোনি তারা কিভাবে আনসার করবে একটু দেখো। ওয়ান্স আপন এ টাইম, এই সেন্টেন্সটা যেখানেই থাকবে সেটা তোমরা 1 নম্বরে দিবা। তাহলে আমরা 1 নম্বর আনসারটা পেয়ে গিয়েছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড এ পায়োস ম্যান, একদা একজন লোক ছিল যে কিনা খুবই সৎ ছিল এবং ধার্মিক ছিল। সে কি করতেছিল, হি ওয়াজ স্লিপিং,
হি ওয়াজ ওয়ান স্লিপিং পিসফুলি, সে একদা খুব শান্তিতে ঘুমাচ্ছিল। তাহলে আমরা 2 নম্বরটাও পেয়ে গিয়েছি, যে একজন লোকের কথা বলছে যে খুব ধার্মিক ছিল, সে হচ্ছে একদিন রাতে খুব শান্তিতে কি করছিল, ঘুমাচ্ছিল। 2 নম্বর আনসার হবে এইচ, সেটা আমরা পেয়ে গিয়েছি, সাইডে লিখলাম 2, এই যে 1 2 পেয়ে গিয়েছি। তারপর কি হয়েছিল, হঠাৎ করে তার ঘুমটা, আমি গল্পটা কিন্তু শুনিয়েছি তোমাদের, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে একটা ফেরেশতাকে দেখতে পায়। তাহলে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এটা কোন লাইনে আছে, এটা যে নাম্বারে আছে, যে সাডেনলি হি woke up। তাহলে আমরা 3 নম্বর আনসার পেয়ে গেছি, সাডেনলি হি woke up, হঠাৎ করে সে জেগে গিয়েছে, এন্ড হি স অ্যান এঞ্জেল, এবং একজন ফেরেশতাকে দেখতে পেল। তাহলে 1 2 3 তিনটা আনসার আমরা পেয়ে গিয়েছি। ফেরেশতাকে দেখতে পারলো, ফেরেশতাকে দেখতে পারার পর কি হলো, দা তাহলে কি হলো, দ্য এঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ দ্য পারসন, ফেরেশতাকে দেখতে পারলো এবং ফেরেশতাটা কি করতেছিল, ওই সব লোকদের নাম লিখছিল লিস্টের মধ্যে যারা হচ্ছে স্রষ্টাকে ভালোবাসে। তাহলে এটা আমরা কত নম্বর লাইনে পেয়েছি, দ্য এঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পারসন হু লাভড গড, তার মানে পরের সেন্টেন্সটাই হবে এটা। তাহলে এটা ছিল 1 নাম্বার, এটা 2, এটা 3, তার মানে এটা হবে 4 আনসার। 4 নাম্বারটাও যেহেতু আমরা পেয়ে গিয়েছি, এটা কেটে দিলাম। তাহলে এঞ্জেলটা হচ্ছে নাম লিখছিল, এখন তার নাম লেখা দেখে ওই আবু বিন আদম কি করছে, তাকে জিজ্ঞেস করছে যে আমার নামটা কি লিস্টের মধ্যে আছে। তাহলে আমরা এটা কোথায় দেখেছি, এই যে সরি আমার একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও দেখো, এখানে আমি 1 নাম্বারটা বলেছি আবু বিন আদম ছিল একজন অনেস্ট এবং পায়াস ম্যান, এটা হবে 1 নাম্বার। 2 নম্বরে হবে হিজ নেম ওয়াজ আবু বিন আদম, যে অনেস্ট এবং পায়াস ম্যানের কথা বলছিস তার নাম কি ছিল, আবু বিন আদম, তাহলে এটা হবে 2 নাম্বার। আমরা 2 নাম্বারটা ক্রস করে দিলাম, তাহলে যেটা 2 বলেছি সেটা হবে 3, আর যেটা 3 বলেছি সেটা হবে 4, যেটা 4 বলেছি সেটা হয়ে যাবে 5। একটু ভুল হয়েছে দেখো। Once upon a time there was an honest and a pious man, সে পায়স ম্যানটা কে ছিল, আবু বিন আদম ছিল। একদা সে পিসফুলি ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে কি দেখলো, একটা অ্যাঞ্জেলকে দেখলো। অ্যাঞ্জেলটা কি করছিল, অ্যাঞ্জেলটা হচ্ছে নাম লিখছিল কাদের, যারা গডকে ভালোবাসে, স্রষ্টাকে ভালোবাসে। হ্যাঁ, তারপর কি, স্রষ্টাকে যারা ভালোবাসে নামটা লিখছিল, এটা দেখার পর ওই আবু বিন আদম অ্যাঞ্জেলকে কোয়েশ্চেন করছে, আস্ক করছে। তাহলে আমরা কোথায় পাবো এটা, এটা আমরা কোথায় পেতে পারি, হি আস্কড দ্য অ্যাঞ্জেল, এই যে হি আস্কড দ্য অ্যাঞ্জেল ইফ হিজ নেম ওয়াজ দেয়ার। তাহলে 5 নাম্বারটা আমরা পেয়ে গিয়েছি। এখন 6 নাম্বার হবে এটা, অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করছে যে লিস্টের মধ্যে কি তার নাম আছে নাকি। যেহেতু সে অ্যাঞ্জেলকে আস্ক করছে, কোয়েশ্চেন করছে, তাহলে ইন রিপ্লাই মানে এখন ফেরেশতাটা উত্তর দিবে। তাহলে উত্তর এই যে আমরা এখানে পেয়েছি ইন রিপ্লাই দ্য অ্যাঞ্জেল সেড দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার। তাহলে এটা হবে কত নাম্বার, 7 নাম্বার। উত্তর দিল, প্রথমে সে প্রশ্ন করছে তারপর সে উত্তর দিল, আমরা 7 নাম্বারটাও পেয়ে গিয়েছি। আর বাকি আছে মাত্র 3টা, এখন খুব ইজিলি আনসার করা যাবে। ইন রিপ্লাই দ্য অ্যাঞ্জেল সেড দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার, উত্তরে বলল যে লিস্টের মধ্যে আপনার নামটা নেই। এখন আবু দেন রিকোয়েস্টেড হিম টু পুট হিজ নেম ইন দ্য লিস্ট বিকজ হি লাভড ম্যানকাইন্ড অ্যান্ড হিজ ফেলো ব্রাদার্স। যেহেতু অ্যাঞ্জেল বলছে যে আপনার নাম এই লিস্টের মধ্যে নেই, তখন আবু কি করছে, তাকে রিকোয়েস্ট করছে, তার মানে পরের আনসারটা হবে এটা। তাহলে আমরা 7টা যেহেতু সলভ করছি, তাহলে 8 নাম্বার আনসার হবে সি। এখন 9 নাম্বারটা খুঁজতে হবে। আবু তাকে রিকোয়েস্ট করার পর অ্যাঞ্জেল কি করছে, অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট, অ্যাঞ্জেল তার রিকোয়েস্টটা গ্রহণ করছে, মানে টুকে নিয়েছে। তাহলে অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছে। তাহলে এটা ছিল 8 নাম্বার। পরেরটা হবে কি 9 নাম্বার। 9 নাম্বারটাও পেয়ে গিয়েছি, এটা আমরা কেটে দিব। সবগুলো সলভ করা শেষ, বাকি আছে ডি নাম্বার, তার মানে চোখ বন্ধ করে এটা হয়ে যাবে আমাদের 10 নাম্বার আনসার। তারপর আমরা একবার পড়ে নিই 10 নাম্বার কি বলেছে। হি অ্যাগেইন অ্যাপিয়ার্ড, এখানে হি বলতে কাকে বুঝাইছে, এই অ্যাঞ্জেলকে বুঝাইছে। হি অ্যাগেইন অ্যাপিয়ার্ড দ্য নেক্সট নাইট, মানে পরবর্তী রাতে ওই ফেরেশতাটা আবার এসেছিল। অ্যান্ড শোড আবু দ্যাট হিজ নেম ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, মানে পরবর্তী রাতে ফেরেশতাটা আবার এসেছিল লিস্ট নিয়ে। এই লিস্টের শুরুতেই একেবারে আবু বিন আদমের নামটা ছিল, এটা তাকে দেখিয়েছে এই ফেরেশতা। ঠিক আছে, তাহলে আশা করছি কুমিল্লা বোর্ড ঘাটতারা বোর্ডের কোয়েশ্চেনটা তোমাদের সমস্যা সমাধান হয়ে গিয়েছে। আমি আরো একবার সলভ করে দিব যদি তোমাদের প্রবলেম থাকে। আমি গল্পটা বলে আরেকবার রিভিউ করে দিব তাড়াতাড়ি করে যদি তোমাদের প্রবলেম থাকে। তোমাদের কমেন্টস আমার কাছে একটু দেরিতে আসছে। ও, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে ফেলো তাড়াতাড়ি করে। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো, আমি সরে গিয়েছি। এমডি আলী পুরো আনসারটা লিখে দিয়েছে, এমডি আলী পুরো আনসারটাই লিখেছে। ঠিক আছে কিনা আমি জানি না, এত বড়টা পড়ার সময় নেই। আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আমি আরো একবার রিভিউ করে দিচ্ছি।
ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড এ পায়োস ম্যান, এটা হচ্ছে কত নাম্বার? 1 নাম্বার। একদা একজন সৎ এবং পায়োস ম্যান ছিল, কেটে দিলাম। পরে কি, সে পায়োস ম্যানটার নাম কি ছিল? হিজ নেম ওয়াজ আবু বিন আদম, তাহলে 2 নাম্বার হবে। হিজ নেম ওয়াজ আবু বিন আদম, পেয়ে গিয়েছি 2 নাম্বার, কেটে দিলাম। 3 নাম্বারটা কি? সে একদিন রাতে খুব পিসফুলি ঘুমাচ্ছিল, তাহলে আমরা 3 নাম্বার পেয়ে গিয়েছি। হি ওয়াজ ওয়ান স্লিপিং পিসফুলি, কেটে দিলাম। হঠাৎ করে তার ঘুম ভেঙে গিয়েছে, সাডেনলি হি woke up and he saw an angel, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে একজন ফেরেশতাকে দেখে, তাহলে এটা হবে কি? 4 নাম্বার, কেটে দিলাম 4 নাম্বার। অ্যাঞ্জেলটা কি করতেছিল? তার যখন ঘুম ভেঙে যায় তখন অ্যাঞ্জেলটা কি করতেছিল? দ্য অ্যাঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পারসনস হু লাভড গড, তাহলে এটাও কেটে দিলাম। অ্যাঞ্জেলটা কি করতেছিল? লিস্টের মধ্যে নাম লিখতেছিল যারা হচ্ছে গডকে ভালোবাসে, তার মানে এটা হবে 5 নাম্বার। এখন 5 এর পরে 6 কি হবে? অ্যাঞ্জেল লিখতেছিল, এখন অ্যাঞ্জেলকে রাজা কোয়েশ্চেন করছে, সেটা কোথায়? হি আস্কড দ্য অ্যাঞ্জেল ইফ হিজ নেম ওয়াজ দেয়ার, অ্যাঞ্জেলকে রাজা আবু বিন আদম কোয়েশ্চেন করছে যে তার নামটা কি সেখানে ছিল, তার মানে এটা হচ্ছে 6 নাম্বার, কেটে দিলাম 6 নাম্বার। এখন 7 নাম্বার হবে ইন রিপ্লাই, যেহেতু সে প্রশ্ন করছে এখন সে রিপ্লাই দিবে, অন্যজন রিপ্লাই দিবে, তাহলে ইন রিপ্লাই পেয়ে গেলাম, কেটে দিলাম। ইন রিপ্লাই দ্য অ্যাঞ্জেল সেড দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার, লিস্টে তার নাম ছিল না, তাহলে এটা আমরা পেয়ে গেছি 7 নাম্বার। বাকি আছে 3টা। এখন লিস্টে যেহেতু তার নাম ছিল না, তাই আব্বু তাকে রিকোয়েস্ট করছে যাতে সে লিস্টের মধ্যে তার নামটা টুকে নেয়, তাহলে আমরা পেয়েছি এই যে দেখো সি নাম্বার, আব্বু দেন রিকোয়েস্টেড হিম টু পুট হিজ নেম ইন দ্য লিস্ট বিকজ হি লাভড ম্যানকাইন্ড অ্যান্ড হিজ ফেলো ব্রাদার্স, তার মানে 7 এর পর আমরা 8 নাম্বারটাও পেয়ে গিয়েছি, তাকে রিকোয়েস্ট করছে তার নামটা টুকে নেওয়ার জন্য। তারপরে কি হবে? দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে আমরা বুঝে গিয়েছি যে এটা হবে 9 নাম্বার। ওই অ্যাঞ্জেল হচ্ছে তার রিকোয়েস্টটা গ্রহণ করেছে এবং চলে গিয়েছে, কেটে দিলাম 9 নাম্বার। বাকি থাকে ডি নাম্বার। হি অ্যাগেইন অ্যাপিয়ার্ড দ্য নেক্সট নাইট অ্যান্ড শোড আবু দ্যাট হিজ নেম ওয়াজ টপ অফ দ্য লিস্ট, তার মানে এটা হচ্ছে 10 নাম্বার। সে পরের দিন এসে আব্বুকে শিওর করে গিয়েছে যে লিস্টের শুরুতে আপনার নামটা আছে। এটা স্ক্রিনশট নিতে চাইলে কেউ নিয়ে ফেলো। আপু পরেরটায় যান। ইংলিশের বাংলা অর্থ টপিক সম্পর্কে ধারণা থাকলে টপিক, হ্যাঁ এটা সহজ। ক্লিয়ার। পারভেজ আহমেদ জিজ্ঞেস করছে আপু একটা ভুল হলে কি পুরো নাম্বার বাদ? না, একদমই না। ধরো এই যে দেখো, একজন কোয়েশ্চেন করছে, আমি আনসারটা দিয়ে নেই, তারপরেরটাই যাচ্ছি আমি। তারপর আরো কিছু বোর্ড কোয়েশ্চেন রাখছি। একজন জিজ্ঞেস করছে যে একটা ভুল হলে কি পুরোটা ভুল হবে নাকি? ধরো এরকম করে লিখলে, হ্যাঁ তোমার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়নি, এটা যেহেতু হয়নি এটার জন্য আবার এটাও ভুল হয়েছে, কিন্তু এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে। একটা যদি তোমার ভুল হয় অটোমেটিক কিন্তু আরেকটা ভুল হয়ে যাবে, কারণ তুমি একটা আনসারের জায়গায় আরেকটা আনসার ভুলে লিখে দিয়েছো, তার মানে তোমার একটা ভুল হওয়া মানে অটোমেটিক্যালি 2টা ভুল হওয়া, একটা ভুল হওয়া মানে কি অটোমেটিক্যালি 2টা ভুল হওয়া, তাহলে যে 2টা ভুল হবে সেই 2টার জন্য তোমার মার্কস কাটা যাবে, বাকি সবগুলোর জন্য তুমি মার্কস পাবা, বাকি সবগুলোর জন্য তুমি মার্কস পাবা। কেউ এটা ভাইবো না যে কোনো একটা ভুল হলে পুরোটা কাটা যাবে না, একটা ভুল হলে তোমার 2 মার্কস কাটা যাবে, মানে একটা ভুল হলে তুমি একটার জায়গায় 3-এর জায়গায় 5 লিখে ফেলছো, 5-এর জায়গায় 3 লিখে ফেলছো, তার মানে সেই 2 মার্কস তোমাদের কাটা যাবে, বাকি মার্কস গুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, বাকি মার্কস গুলো তোমরা পেয়ে যাবা। আমি পরেরটাই যাচ্ছি, পরের বোর্ড কোশ্চেনটাই যাচ্ছি আমি। তারপর আছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। দেখো দিনাজপুর বোর্ডে আমরা কি পাই? প্রথমে 10টা সেন্টেন্স রিডিং পড়বো। দেয়ার দেয়ার শি বিকেম এ টিচার অফ এ স্কুল, তাহলে এখানে কারো কথা বলেছে যে স্কুলের একজন শিক্ষক হয়েছে, আমরা এখনো জানি না কার কথা বলছে। সুন হার অ্যাক্টিভিটিস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানব জাতির জন্য তার যে সেবা সেটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে। কার কথা বলছে এখনো আমরা শিওর না, দেখি কি বলছে। শি ওয়াজ অন হার হিলস, দেখো কি বলছে, শি ওয়াজ অন হার হিলস for her on her heels for her selfless services to mankind even at her old age, বৃদ্ধ বয়স পর্যন্ত সে মানব সেবায় নিয়োজিত ছিল। as a recognition to her service, তার সার্ভিসের সেবা স্বীকৃতি স্বরূপ she was awarded the Nobel Prize for Peace in 1979, তাহলে 1979 সালে সে তার সেবার স্বীকৃতি স্বরূপ হিসেবে কি পেয়েছিল? নোবেল পিস প্রাইজ পেয়েছিল। she was one of those people who dedicated their lives to the service of mankind, সে ওইসব মানুষের মধ্যে একজন ছিল
ছিল যে কিনা অন্য মানুষদের জন্য জীবনটা বিলিয়ে দেয়। তারপর কি বলেছে, when she was 18, যখন তার বয়স ছিল 18, she decided to be a nun and came to কলকাতা। মানে তার বয়স যখন 18 ছিল তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে সে একজন সন্ন্যাসী হবে, মানে যারা কখনো বিয়ে করে না, মানব সেবায় নিয়োজিত থাকে। সন্ন্যাসী বলতে, নান বলতে বুঝিয়েছে যে যারা কখনো বিয়ে করে না তাদের সংসার হয় না, তারা সবসময় মানব জাতির ভালোর জন্যই কাজ করে থাকে, ওয়েলফেয়ারের জন্য। অ্যান্ড কেম টু কলকাতা, এবং কলকাতায় চলে গিয়েছে। She swore to dedicated her life for the cause of the helpless and poor people। ওই যে সে 18 বছর বয়সে সে নান হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে, মানে ওয়াদা করেছে যে তার নিজের জীবনটা উৎসর্গ করে দিবে হেল্পলেস এবং পুয়ার মানুষদের জন্য। She was born in Yugoslavia in 1910। 1910 সালে সে যুগোস্লোভিয়াতে জন্মগ্রহণ করেছিল। স্পেলিংটা দেখো, যুগোস্লোভিয়া স্পেলিংটা দেখো, একটু কঠিন, যুগোস্লোভিয়া। She was also given ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোইং ইয়ার। তাহলে কি বলেছে, সে এখানে নোবেল পিস প্রাইজ পেয়েছিল, আমরা দেখেছি। তারপরে আবার বলেছে যে she also given, আরো পেয়েছে ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোইং ইয়ার। একই বছরে সে ভারত রত্ন অ্যাওয়ার্ডও পেয়েছিল। You have heard the name of Mother Teresa, ফাইনালি। এতক্ষণ she প্রোনাউন ইউজ করছিলাম, আমরা বুঝতেছিলাম না কার কথা বলতেছে। একদম লাস্টে 10 নাম্বার লাইনটাতে এসে আমরা বুঝতে পারছি যেখানে মাদার তেরেসাকে নিয়ে কথা হচ্ছে। কাকে নিয়ে? মাদার তেরেসাকে নিয়ে কথা হচ্ছে। আমি বলেছিলাম যে ব্যক্তি জীবনী নিয়ে যখন আমরা কোনো প্যাসেজ পাই, রিয়ারেঞ্জ পাই, তখন সবার শুরুতে ব্যক্তি পরিচয়টা থাকে। কি থাকে? ব্যক্তি পরিচয়টা থাকে। তারপর থাকে হচ্ছে জন্ম, তারপর থাকে পিতামাতার পরিচয়, তারপর থাকে তার শৈশবকালে ভালো ছিল নাকি খারাপ ছিল, তারপর তার অর্জিত ডিগ্রি থাকে, তারপর তার বিশেষ লিখনী থাকে, তারপর বিশেষ গ্রন্থ থাকে, তারপর এরকম করে তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে এই সিকোয়েন্সটা। বিশেষ গ্রন্থের পরে হচ্ছে তার বিশেষ পুরস্কার থাকে। বিশেষ পুরস্কারের পর কি ছিল? বিশেষ পুরস্কারের পর কোন রোগে আক্রান্ত হয়েছিল সেটা ছিল। রোগে আক্রান্তর পরে মৃত্যুবরণ করে সেটা। মৃত্যুর পরে যদি সে কোনো পুরস্কার পেয়ে থাকে, মরণোত্তর পুরস্কার, কিংবা তাকে নিয়ে যদি কোনো বিপ্লব হয়ে থাকে সেটা। তাহলে আমরা বলেছি ব্যক্তি জীবনের শুরুতে কি থাকবে? ব্যক্তি পরিচয় থাকবে। ব্যক্তি পরিচয় বলতে অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, এটাকেই বলা হয় ব্যক্তি পরিচয়। তাহলে আমরা 1 নম্বর আনসার পেয়ে গিয়েছি ইজিলি। তাহলে আমরা এটা কেটে দিলাম, সাইডে লিখে দিলাম কি 1। আমি 1 2 করে এভাবে লিখে দিচ্ছি, তোমরা আবার এরকম করে আনসার করো না, তোমরা আনসার যেভাবে করার সেভাবে করবা। আমার তো এখন সময় নেই যে আমি পুরো আনসারটা তোমাদেরকে ব্যাখ্যা করে লিখে দিব, এই জন্য আমি সংক্ষেপে তোমাদের লিখে দিচ্ছি। তাহলে আমরা যে নাম্বারটা হচ্ছে 1 নাম্বার উত্তর আমরা পেয়ে গিয়েছি, পেয়ে গেলাম 1। ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা। এখন পরের লাইনটা কি হতে পারে বলো তো? পরের লাইনটা কি হতে পারে? কি হতে পারে? শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু ডেডিকেটেড দেয়ার লাইফ টু সার্ভিস অফ ম্যানকাইন্ড। এটা হতে পারে না? এটা হতে পারে না, কি এটা হবে? শি ওয়াজ বর্ন ইন যুগোস্লোভিয়া ইন 1910। দেখো, প্রথমে তোমরা এটা দিতে পারো যে ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, তোমরা সবাই মাদার তেরেসার নাম শুনেছ। শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল, আমরা তার প্রথমে পরিচয়টা দিয়েছি। পরিচয় দেওয়ার পর আমরা তার একটা পার্সোনালিটি বলবো, সেই পার্সোনালিটি হচ্ছে ই নাম্বারে, তার মানে 2 নাম্বার আনসার হবে ই। মানে শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু ডেডিকেটেড দেয়ার লাইফস টু সার্ভিস অফ ম্যানকাইন্ড। সে ওইসব মানুষদের মধ্যে একজন ছিল যে কিনা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিসের জন্য? মানব জাতির সেবার জন্য। তাহলে আমরা 2 নাম্বার পেয়ে গিয়েছি। এখন 3 নাম্বার এসে আমরা তার জন্ম কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল সেটা জানবো। তাহলে আমরা দেখি, শি ওয়াজ বর্ন ইন যুগোস্লোভিয়া ইন 1910। 3 নাম্বার আনসার আমরা পেয়ে গিয়েছি, তাহলে এটাও কেটে দিলাম। পরে কি হতে পারে দেখো, জন্ম পেয়ে গিয়েছি। এখন কি হতে পারে? এখানে বলছে টিচার হইছে, তারপরে দেখলাম যে ম্যানকাইন্ডের জন্য সে অল ওভার ওয়ার্ল্ড পরিচিত, তারপর বৃদ্ধ বয়স, এটাও হবে না। অ্যাজ এ রিকগনিশন, স্বীকৃতি স্বরূপ, এটাও হবে না। হোয়েন শি ওয়াজ 18, এই যে এটা হতে পারে। কি হতে পারে? হোয়েন শি ওয়াজ 18। আমরা বলেছিলাম কি জন্মের পরে হচ্ছে আমরা পিতামাতার পরিচয়টা জানি। এখানে যেহেতু কোথাও তার পিতামাতার পরিচয় সম্পর্কে বলা হয়নি, তাহলে আমরা পরের ধাপে যাব। পরের ধাপটা কি ছিল? শৈশবকাল ছিল। পরের ধাপটা শৈশবকাল নিয়েছিল। তাহলে এই যে এখানে তার শৈশবকাল নিয়ে আছে, এই যে 18 বছর বয়স, মানে তার শৈশবকাল নিয়ে একটা লাইন আছে। যেহেতু শৈশবকাল নিয়ে একটা লাইন আছে, তার মানে পরের আনসারটা হবে এটা। মানে আমরা 4 নম্বর আনসার পেয়ে গিয়েছি, যেহেতু সেহেতু আমরা এটা কেটে দিলাম। When she was 18, যখন তার 18 বছর বয়স ছিল, she decided to be a nun and came to কলকাতা। তাহলে সে কলকাতা চলে গিয়েছে 18 বছর বয়সে। শৈশবকালে সে আরো একটা কাজ করছে। যেহেতু সে কলকাতা চলে গিয়েছে, সেখানে সে she became a teacher of a school। সেখানে গিয়ে সে কি হয়েছে? সে স্কুলের একজন টিচার হয়েছে, শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। তাহলে আমরা 5 নম্বর আনসার পেয়ে গেলাম এটা। 5 নম্বর আনসার যেহেতু পেয়ে গিয়েছি, সেহেতু আমরা এটা কেটে দিলাম। হ্যাঁ, এখন দেখো, she decided to be a nun and came to কলকাতা।
দেয়ার শি বিকেম এ টিচার অফ এ স্কুল। তারপর সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তার নিজের জীবনটা উৎসর্গ করে দিবে মানুষের জন্য। তাহলে 6 নম্বর আনসারটা আমরা পেয়ে গেলাম। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, 6 নম্বর আনসারটা আমরা পেয়ে গিয়েছি। এখন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরের লাইনটা কি হতে পারে? 6টা আমরা পেয়ে গেছি, বাকি আছে কয়টা? 4টা। একটা আছে অ্যাওয়ার্ড নিয়ে, আরো একটা আছে সেটাও অ্যাওয়ার্ড নিয়ে, তার মানে 2টা আমরা অ্যাওয়ার্ড নিয়ে পেয়েছি। আর একটা আছে তার বৃদ্ধ বয়স নিয়ে। বৃদ্ধ বয়সটা আমরা সবার শেষে দিব, কারণ বৃদ্ধ বয়স নিয়ে যখন কোনো কথা আসে সেটা নর্মালি শেষের দিকে হয়। তাহলে আমরা এটা শেষের জন্য রেখে দিলাম। এখন 7 নাম্বারটা কি হতে পারে? সুন হার অ্যাক্টিভিটিস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা হতে পারে না যে সে খুব দ্রুতই তার যে মানব জাতির জন্য সেবাগুলো ওগুলো পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে। তাহলে আমরা 7 নাম্বারটা এটা দিতে পারি। এটা হচ্ছে কত নাম্বার দিতে পারি? এটা আমরা 7 নাম্বার দিতে পারি। এখন এই যে এত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে তার প্রশংসা, যার জন্য সে পুরস্কার পাওয়া শুরু করেছে, তাহলে আমরা কি দিব? অ্যাজ এ রিকগনিশন টু হার সার্ভিস, তার সেবার স্বীকৃতি স্বরূপ শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1979। তাহলে আমরা এটা কত নম্বর দিতে পারি? 8 নম্বরে দিতে পারি। সে কি পেয়েছে? একটা পুরস্কার পেয়েছে নোবেল পিস প্রাইজে। সেই বছরই সে আরেকটা পুরস্কার পেয়েছিল, যেটা আমরা এখানে দেখেছিলাম যে শি অলসো গিভেন ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোইং ইয়ার। যেহেতু প্রথমে একটা পুরস্কার পেয়েছে, তারপর অলসো গিভেন আরো একটা পেয়েছে, দ্যাটস ওয়াই আমরা এটা দিব কত নাম্বার? 9 নম্বরে দিব। 9 নাম্বার যেহেতু দিলাম, কেটে দিলাম এটা, বাকি থাকে একটা সি নাম্বার, তার মানে আনসার হয়ে যাবে সি। চোখ বন্ধ করে 10 নাম্বার হবে সি। তারপর আমরা একটু পড়ে দেখি 10 নাম্বার কি বলছে। শি ওয়াজ অন হার হিলস ফর হার সেলফলেস সার্ভিসেস টু ম্যানকাইন্ড ইভেন অ্যাট হার ওল্ড এজ। বৃদ্ধ বয়সেও সে মানব জাতির জন্য সেবায় নিয়োজিত ছিল। এটাই ছিল আমাদের লাস্ট 10 নাম্বার পয়েন্ট। আশা করছি তোমরা এটা ক্লিয়ার। এখানে দেখো, প্রথমে তার ব্যক্তি পরিচয় সম্পর্কে আমরা জেনেছি, তারপর তার একটা পার্সোনালিটি জেনেছি, তারপর আমরা তার জন্মস্থান যুগোস্লোভিয়া কত সাল সেটা জেনেছি, তারপর তার একটু শৈশবকাল সম্পর্কে জেনেছি। শৈশবকালের পরে আমরা সে যে কলকাতা চলে গিয়েছে, সেখানে গিয়ে কি কি কাজকর্ম করেছে, অ্যাক্টিভিটিস করেছে সেটা আমরা জানলাম। তারপর তার অ্যাক্টিভিটিসের জন্য সে কি পুরস্কার পেয়েছে সেগুলো জানলাম। পুরস্কারের পর আমরা জানলাম যে বৃদ্ধ বয়সেও সে মানব জাতির সেবায় নিয়োজিত ছিল। এখানে যদি তার মৃত্যু সম্পর্কে বলা হতো, তাহলে এই যে বৃদ্ধ বয়সের পরের পয়েন্টটা হতো তার মৃত্যু নিয়ে। যেহেতু মৃত্যু নিয়ে কোনো লাইন আমরা পাইনি, সেহেতু আমরা এটা দেইনি। এটা ছিল দিনাজপুর বোর্ড 2024-এর কোয়েশ্চেন। মাদার তেরেসা নিয়ে তোমরা সবাই জানো, এটা আসলেও আশা করি তোমরা সবাই পারবা। এটাতে প্রবলেম থাকলে আমাকে জানাও। আপু, পরীক্ষার হলে যদি কোনো ব্যক্তি নাম উল্লেখ করা না থাকে তাহলে কিভাবে লিখবো? ব্যক্তি জীবনী থাকলে তো ব্যক্তি নাম উল্লেখ করা থাকবেই, মাস্ট বি। নাবিল ইসলাম আপু, ফার্স্টে যে নাম জন্ম পরিচয় ওটা একটা স্ক্রিনশট নিতে চাই। আগে এটা শেষ করো, তারপর আমি আবার শুরুতে যাবো, এটা স্ক্রিনশট নেওয়ার সময় আমি দিব। সোর মানে কি? সোর মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। শি সোর টু ডেডিকেট হার লাইফ ফর দ্য কজ অফ দ্য হেল্পলেস অ্যান্ড পুয়ার পিপল। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে সে তার নিজের জীবনটা ডেডিকেট করে দিবে, উৎসর্গ করে দিবে কাদের জন্য? হেল্পলেস, অসহায় অ্যান্ড পুয়ার পিপল। সামারি নিয়ে কোনো ক্লাস করেছে না? আমি সামারি নিয়ে এখনো কোনো ক্লাস করিনি, করবো ইনশাল্লাহ সামনে। তোমরা যেটা স্ক্রিনশট নিতে চেয়েছিলে নিয়ে নাও। তারপর আমরা মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। এই যে এটা স্ক্রিনশট নিয়ে নাও, ব্যক্তি জীবনী নিয়ে রিঅ্যারেঞ্জ করার নিয়মটা। একটু তাড়াতাড়ি করবা। আমরা পরেরটায় যাই। ঢাকা বোর্ড করেছি, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড করেছি। পরে আমাদের লাস্ট ওয়ান ইজ মাদ্রাসা বোর্ড 2024। মাদ্রাসা বোর্ডের সলভ করবো দেখে তোমরা যারা নর্মাল বোর্ডে পরীক্ষা দিবে তোমরা চলে যাবা না। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ পেনিসিলিন নিয়ে। এটা অনেকবার আসছে, এটা অনেকবার রিপিটেড হওয়া একটা প্যাসেজ। আমরা তাহলে শুরু করে দেই। আপ টু দ্য এজ অফ 12 ইয়ার্স হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল। তাহলে আমরা দেখলাম যে 12 বছর বয়স থেকে সে কখনো স্কুলে অ্যাবসেন্ট ছিল না, অনুপস্থিত ছিল না। প্রথম লাইনে আমরা বুঝিনি কার কথা বলছে, পরের লাইনটা পড়ি। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে একটা জীবন রক্ষাকারী ঔষধ। হি ওয়েন্ট টু স্কুল অ্যান্ড কেম ব্যাক অন ফুট। সে পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করতো। কার কথা বলেছে আমরা এখনো ক্লিয়ার না। তার পরের লাইনে বলেছে ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তার মানে 4 নম্বর লাইনে আমরা এসে বুঝতে পারছি যে এই প্যাসেজটা কাকে নিয়ে? ডক্টর আলেকজান্ডার ফ্লেমিংকে নিয়ে বলা হচ্ছে।
দ্য স্কুল ওয়াজ 4 miles away from their house. তার বাসা থেকে তার স্কুলটা কত দূরে ছিল? 4 মাইল দূরে ছিল। পরের লাইনে বলেছে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটা গরিব পরিবারে কার জন্ম হয়েছিল? ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এর। ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। সে খুবই নিয়মিত এবং মনোযোগী একজন ছাত্র ছিল। কে? ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। পরে বলেছি হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 8 ভাই বোনের মধ্যে আলেকজান্ডার কত নাম্বার ছিল? 7 নাম্বার ছিল। হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। সে তার বাল্যকাল বাবা মায়ের সাথে কাটিয়েছে। লাস্ট লাইন হচ্ছে অ্যাট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে হি ওয়াজ সেন্ট টু লন্ডন। 14 বছর বয়সে তাকে কোথায় পাঠানো হয়েছিল? লন্ডনে পাঠানো হয়েছিল। তাহলে আমরা প্রথমে দেখলাম যে 12 বছর বয়স থেকে সে কখনো স্কুলে অ্যাবসেন্ট ছিল না, এটা বলেছে। পরে পেনিসিলিন একটা লাইফ সেভিং মেডিসিন, এটা বলেছে। তারপর স্কুলে যাওয়ার কথা বলেছে, কিভাবে যেত, অন ফুট। তারপর ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এর দ্বারা আবিষ্কার হয়েছে, এটা বুঝিয়েছে। তারপর বলেছে সে কত মাইল দূরে ছিল তার স্কুল থেকে, বাসার দূরত্ব। সে একটা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তোমরা একটু মাথায় সেট করে রাখবে অর্থটা, তাহলে বুঝতে সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে কিছু কিওয়ার্ড লিখে দিব, যেটার জন্য তোমরা এই প্যাসেজটা সলভ করতে পারো। আজকের দুইটা বোর্ড একটু হার্ড, একটা হচ্ছে কুমিল্লা বোর্ড আর একটা হচ্ছে এই মাদ্রাসা বোর্ড। পেনিসিলিনটা হার্ড বলছি কারণ তোমরা নর্মালি শুরু করবা কি দিয়ে? এই যে দেখো, এটা কিন্তু শুরু হবে পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, এটা হচ্ছে 1 নাম্বার। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে আনসার করবে এটা দিয়ে যে হচ্ছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এর নাম যে লাইনে থাকবে সে লাইন দিয়ে। তোমরা শুরুটাই এখানে ভুল করবা, প্রথম 3 লাইন তোমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমি তোমাদের কিছু কিওয়ার্ড লিখে দিব জাস্ট এই পেনিসিলিনের প্যাসেজটার জন্য, তোমরা এটা মুখস্থ করে রাখবা। আমি তোমাদের জন্য কিছু কিওয়ার্ড লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করো। এই কিওয়ার্ডগুলো তোমরা একটু খাতায় নোট করে রাখো, জাস্ট পেনিসিলিনের প্যাসেজটা আসলে তোমরা এইভাবে সলভ করবা। ডিসকভার্ড পেনিসিলিন ডিসকভার্ড, তারপরে হচ্ছে ওয়াজ বর্ন। আমি একটু পরে বুঝাচ্ছি, আগে লিখে নেই। ওয়াজ বর্ন, তারপরের পয়েন্টটা হচ্ছে 7 of the 8 ওই যে 8 ভাই বোনের মধ্যে সে সপ্তম ছিল। তারপর হচ্ছে পাস্ট, তোমরা একটু খাতায় নোট করে রাখো, এটা দিয়ে আমি বুঝাবো তোমাদেরকে এখন এই প্যাসেজটা। তারপর ভেরি ব্রাইট, আমি কিন্তু পেজটা সরিয়ে ফেলবো, তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলো। ভেরি ব্রাইট, নেভার অ্যাবসেন্ট, and the last one is sent to London. তাকে লন্ডনে পাঠানো হয়েছিল, এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্টটা। তোমরা এটা স্ক্রিনশট না নিয়ে একটু নোট করে রাখো, এটা একটু নোট করে রাখো। আমি এখন এই কিওয়ার্ডগুলো দিয়ে তোমাদের প্যাসেজটা সলভ করে দিব, একটু তাড়াতাড়ি নোট করার চেষ্টা করো। আমি এখানে লিখেছি পেনিসিলিন, 1 নম্বরে লিখেছি পেনিসিলিন, তারপর ডিসকভার্ড লিখেছি, তারপর ওয়াজ বর্ন, তারপর লিখেছি 7 of the 8, তারপর লিখেছি পাস্ট, তারপর ভেরি ব্রাইট, দেন নেভার অ্যাবসেন্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেন্ট টু লন্ডন। এটা একটু লিখো, তারপর আমি বুঝাচ্ছি কিভাবে এটা দেখে সলভ করবা তোমরা পেনিসিলিনের যদি রিয়ারেঞ্জটা আসে। ভাই কমেন্টে তো লিটে আসছে, ভালো লাগে না। পরে কি ক্লাস আছে কোনো? এটা একটু নোট করে তোমরা নোট ডান লিখো, তাহলে আমি পরের পেজে যাব। Penicillin discovered, was born, 7 of the 8 passed, very bright, never absent, sent to London. এভরিডে কি ক্লাস হয় ইংলিশ? না, এভরিডে ক্লাস হয় না, সপ্তাহে 3 দিন হয়, এখন সপ্তাহে 2 দিন ক্লাস হবে। সেন্ট টু, হ্যাঁ সেন্ট টু এর পরে লন্ডন লিখেছে। এভরিডে ইংলিশ ক্লাস হয় না মঞ্জু নারা, বারবার এটা জিজ্ঞেস করছো তুমি। রবি মঙ্গল বৃহস্পতি 3 দিনের মধ্যে যে কোনো 2 দিন ক্লাস হবে ইংলিশ। তোমরা পেজে চোখ রাখবা, তাহলে আগে নোটিশ পেয়ে যাবা। আশা করছি এটা তোমাদের নোট ডান। এখন আমি চলে যাচ্ছি মেইন প্যাসেজে। দেখো,
আমি তোমাদের প্রথম কিওয়ার্ডটা লিখে দিয়েছিলাম, সেখানে কি ছিল আগে আমি এখানে আরেকবার লিখে নেই। পেনিসিলিন ছিল, পেনিসিলিন ছিল, তারপর ছিল হচ্ছে ডিসকভার্ড, ডিসকভার্ড ছিল, পরে ছিল ওয়াজ বর্ন, তারপর ছিল 7 of the 8, 7 of the 8। তারপরেটা পরে লিখছি। এখন আমি বলি আমি এটা কেন লিখেছি। দেখো আমি বলেছি তোমরা সবার আগে এ নাম্বার আনসার করবা, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এর নাম দেখেই তোমরা এটা 1 নাম্বার আনসার করবা, কিন্তু সবার আন্ডা পাবা যদি তোমরা এটা আগে দাও। প্রথমেই পেনিসিলিন যেটাতে আছে সেটা আগে হবে, পেনিসিলিন ইজ আ লাইফ সেভিং মেডিসিন, এটা হবে আনসার নাম্বার 1, এটা হবে 1 নাম্বার আনসার। তাহলে আমরা কেটে দিলাম। পরেরটা আমি কি লিখেছি, ডিসকভার্ড লিখেছি, তার মানে ডিসকভার্ড কোন সেন্টেন্সে আছে সেটা খুঁজবা। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এটা হবে তোমাদের 2 নাম্বার আনসার। তাহলে আমরা 2 নাম্বার আনসার পেয়ে গেলাম, কেটে দিলাম। 3 নাম্বার আমি লিখেছি কি, ওয়াজ বর্ন। এখন ওয়াজ বর্নটা আমরা কোথায় পেয়েছি, এই যে দেখো, ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি অফ স্কটল্যান্ড। তোমরা হয়তো এটা বলতে পারো যে আপু আপনি আমাদেরকে বলেছিলেন ব্যক্তি জীবনী আসলে আমরা যখন সলভ করব তখন সবার আগে জন্ম পরিচয়টা আমরা দেই, সো সেই অনুযায়ী হয়তো তোমরা এটা এভাবে আনসার করা শুরু করবো যে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, বাট এটা একটু এক্সেপশনাল, এই প্যাসেজটা একটু এক্সেপশনাল, যার জন্য আমি তোমাদেরকে কিওয়ার্ডটা লিখে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো মনে রাখবা, তাহলে এই প্যাসেজটা পারবা। অন্যান্য প্যাসেজে কিন্তু আমরা ওয়াজ বর্নটা দিয়েই সেন্টেন্সটা আনসার করাটা শুরু করি, কিন্তু এখানে আমরা পেনিসিলিনের সেন্টেন্সটা দিয়ে শুরু করেছি। যাই হোক, 2 নাম্বার পর্যন্ত আমরা পেয়ে গিয়েছি। 3 নাম্বারে আমরা ওয়াজ বর্ন দেখেছি যেহেতু, তাহলে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি অফ স্কটল্যান্ড, এটা হবে আমাদের 3 নাম্বার আনসার। কেটে দিলাম, 3টা পেয়ে গিয়েছি। তারপর আমি লিখেছি 7 of the 8, 7 of the 8 আমরা কোন সেন্টেন্সে পেয়েছিলাম, এইচ নাম্বার আমরা পেয়েছিলাম যে হি ওয়াজ দ্য 7th of the 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 8 ভাই বোনের মধ্যে সে 7 নাম্বার ছিল, এটা ছিল আমাদের পরের কি পয়েন্ট। এখন এইগুলো শেষ, এটার পরেরটা আমি লিখে দিচ্ছি, যেহেতু জায়গা হচ্ছে না এই জন্য আমি মুছে মুছে লিখবো। 7 of the 8 এর পরের পয়েন্টটা কি ছিল, পাস্ট ছিল। তোমরা তোমাদের খাতায় দেখো, আমি এখানে লিখে দিচ্ছি আমার সুবিধার জন্য। পাস্ট ছিল, পরে ছিল হচ্ছে ভেরি ব্রাইট, ভেরি ব্রাইট ছিল, ভেরি ব্রাইট ছিল। তারপর ছিল নেভার অ্যাবসেন্ট, নেভার অ্যাবসেন্ট ছিল। লাস্টে ছিল সেন্ট টু, কোথায় পাঠানো হয়েছিল তাকে, লন্ডনে পাঠানো হয়েছিল। তাহলে আমরা কয়টা আনসার পেয়েছিলাম, 3টা আনসার পেয়েছিলাম, যে হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি অফ স্কটল্যান্ড। 7 of the 8ও পেয়েছিলাম, তাহলে এটা হয়েছিল আমাদের 4 নাম্বার আনসার। 4টা আমরা পেয়ে গেছি, এখন 5 থেকে সলভ করব। 5 নাম্বারটা হবে পাস্ট দিয়ে। কোন সেন্টেন্সে পাস্ট আছে, দেখো এই যে আই নাম্বারে বলেছে হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, সে তার বাল্য জীবনটা কাদের সাথে কাটিয়েছে, বাবা মায়ের সাথে। তাহলে আমরা 5 নাম্বার পর্যন্ত পেয়ে গেলাম, 5 নাম্বারটাও পেয়ে গিয়েছি। এখন 6 নাম্বারটা হচ্ছে ভেরি ব্রাইট। ভেরি ব্রাইট কোন সেন্টেন্সে আছে সেটা আমাদের খুঁজতে হবে। ভেরি ব্রাইটটা আমরা কোথায় পেয়েছি, Fleming was a very regular and attentive student. At the age of 14 he was sent to London, এটা তো শেষে। Up to at the age of 12 years he was never absent from school. He went to school and come back on foot. তার মানে very bright আমরা কোথায় পেয়েছি, Fleming was a very regular and attentive student, এটা হবে আমাদের 6 নাম্বার। তারপরে কি ছিল, নেভার অ্যাবসেন্ট, সে ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট ছিল, এবং নেভার অ্যাবসেন্টটা কোন লাইনে পেয়েছে, একদম প্রথমে, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল। তাহলে পরের আনসারটা হবে এটা, কেটে দিলাম আমরা, এটাও পেয়ে গিয়েছি। এবং সেন্ট টু লন্ডন, লন্ডনের আগে এখানে আরো কিছু লাইন আছে, যেমন হি ওয়েন্ট টু স্কুল অ্যান্ড কাম ব্যাক অন ফুট, এটার পরে আমরা দিব তার স্কুলের দূরত্বটা কত ছিল। এই লাইনে আমরা পেয়েছি যে দ্য স্কুল ওয়াজ 4 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার হাউস, সে পায়ে হেঁটে স্কুলে যেত, আর তার স্কুলের দূরত্ব কত ছিল এটা দিলাম। সব শেষে যেটা হবে সেটা হচ্ছে এট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে তাকে কোথায় পাঠানো হয়েছিল, হি ওয়াজ সেন্ট টু লন্ডন, তাকে লন্ডনে পাঠানো হয়েছিল। তাহলে আমি আবারও বলছি, তোমরা ফ্লেমিং ওয়াজ বর্ন দিয়ে দেখা সেন্টেন্সটা দিয়ে 1 নাম্বার শুরু করবা না। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, এটা দিয়ে তোমরা 1 নাম্বার শুরু করবা। 2 নাম্বার হবে কার মাধ্যমে, মানে কে আবিষ্কার করেছে পেনিসিলিনটা, সেটাই হবে 2 নাম্বার আনসার, মানে ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। 3 নাম্বারটা হবে ফ্লেমিং এর জীবন কাহিনী নিয়ে। প্রথমে পেনিসিলিনের নিয়ে আমরা একটু ব্যাখ্যা দিব, পরে পেনিসিলিনটা কে আবিষ্কার করেছে সেটা লিখবো, যে আবিষ্কার করেছে তার ব্যক্তি জীবনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাই ছিল আমাদের মাদ্রাসা বোর্ড 2024, এটা চট্টগ্রাম বোর্ড 2017তেও এসেছিল, এর আগে অন্যান্য বোর্ডে এসেছিল, রাজশাহী বোর্ডে 2020-এ এসেছিল, ঢাকা বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ড 2017তে এসেছে, এবং মাদ্রাসা বোর্ড 2024-এ আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে এর আগে যে পড়েছিলাম আবু বিন আদম, ওইটাও ইম্পর্টেন্ট। আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পড়বা।
আপু সপ্তাহে এখন 2 দিন কেন, এখন থেকে 7 দিন ক্লাস দেওয়া উচিত। এই সবাই রাজুতে আন্দোলন হবে, সপ্তাহে প্রতিদিন মিশ্রাত আপুর ক্লাস চাই, এই এক দফা এক দাবি। দেখছেন দাম কি আমার। রেকর্ডেড ক্লাসটা কিভাবে পাবো? ইংলিশ ভাইয়া পেজের ভিডিও অপশনে গেলেই সব রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। আর হচ্ছে তোমাদের আমাদের পেজ থেকে একটা কমেন্ট লেখা হয়েছে, তোমরা যদি আমার ক্লাস ইউটিউব চ্যানেলে দেখতে পারো সেখানে গিয়েও দেখে আসতে পারো। আপু ডেইলি ক্লাস নেওয়া আমাদের জন্য দরকার, ডেইলি ক্লাস নেওয়া তো আমার পক্ষে সম্ভব না। এটাই আমাদের লাস্ট রিয়ারেন্স ছিল, তোমাদের কোনোটাতে প্রবলেম থাকলে বলো, যদি স্ক্রিনশট নিতে চাও কোনোটা সেটাও বলো। আপু আমরা অনেকে সঠিকভাবে সামারি লিখতে পারি না, সামারি অনেক সহজ এবং অনেক নাম্বার, তাই পরের ক্লাসটা সামারি নিয়ে করান প্লিজ। চেষ্টা করব, একটু সরে দাঁড়ান। হ্যাঁ সামারি ক্লাস চাই। নেক্সট ক্লাস কোন টপিকের উপর নিব একটু আমাকে জানাও। প্যাসেজের উপর ক্লাস নেওয়া বাকি, সামারির উপর বাকি। একটু তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, এর আগে যদি কোনো কিছু স্ক্রিনশট নেওয়া বাকি থাকে আমাকে কমেন্টে জানাও, আমি সেটা এনে দিব। পরের ক্লাস কোন আপু, পিডিএফ পাবো কিভাবে? পেজে কি মেসেজ দেওয়া যায় না? ওরা আমাকে মেসেজ রিকোয়েস্ট দিয়ে বলে যে পেজে মেসেজ দেওয়া যায় না। পিডিএফ পাবা ইংলিশ ভাইয়া পেজে মেসেজ অপশনে গিয়ে ওদেরকে মেসেজ দাও, বলো যে আমরা ক্লাস শেয়ার দিছি, আমাদেরকে পিডিএফ দেন, তাহলে দিয়ে দিবে। মাদ্রাসা বোর্ড ছাড়াও কি এটা আসতে পারে? একজন বলছে সামারি, প্যাসেজ, মডিফায়ার। মডিফায়ারে আমি 2টা ক্লাস নিয়েছি, আর কোনো ক্লাস নেবো না মডিফায়ারের উপরে। মডিফায়ারে 2টা ক্লাস নিয়েছি, কানেক্টরসে 2টা ক্লাস নিয়েছি, সামারি নিতে পারি। আপু নামাজ পড়তে যাবো, আপনার জন্য মন থেকে দোয়া রইলো। কিওয়ার্ড গুলো লিখতে পারি নাই, কিওয়ার্ড গুলো লিখতে পারো নাই, আমি এনে দিচ্ছি। এটা ছিল কিওয়ার্ড, শুধুমাত্র পেনিসিলিনের প্যাসেজটার জন্যই কিন্তু এটা কিওয়ার্ড। এটা কিওয়ার্ডটা লেখার কারণ হচ্ছে তোমরা সবাই ওয়াজ বর্ন দিয়ে সেন্টেন্সটা রিয়ারেন্সটা শুরু করো, কারণ এর আগে আমি শিখিয়েছিলাম যে ব্যক্তি জীবনীতে তার জন্ম দিয়ে শুরু করতে হয়, বাট এইটা একটু এক্সেপশনাল, দ্যাটস আমি কিওয়ার্ড লিখেছি। এর আগে কিন্তু একটাতে আমি কিওয়ার্ড লিখে দেইনি। সবাই সামারি ক্লাস চাচ্ছ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস তাহলে সামারির উপরে নিব। ইমতিয়াজ জায়ান বলছে আপু কি প্রাইভেট পড়ান? হ্যাঁ পড়াই, একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করব, এটা স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে পারোনি। আমি স্লাইডের একদম শুরুতেই যাচ্ছি, কারো কিছু স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো। কেউ যদি এটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও। রিয়ারেঞ্জ কয় ধরনের আছে? 3 ধরনের আছে, যেটা আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। আপু দিনাজপুর বোর্ডের এসএস নিতে পারিনি, আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা কারো বাকি থাকলে এটা নিয়ে নাও, একটু তাড়াতাড়ি করো, তারপর আমি দিনাজপুর বোর্ডেটায় যাব। এই যে দিনাজপুর বোর্ড 2024, সুমাইয়া আক্তার, স্ক্রিনশট নাও। তো কিভাবে প্রাইভেট পড়বো, আপনার কাছে কন্ট্যাক্ট করবো ভাইয়া, বিজ্ঞাপন দিব? না থাক না দিই, ফ্রি ক্লাস করাচ্ছি, বিজ্ঞাপন দেওয়াটা ঠিক হবে না। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত ছিলা। পরবর্তী ক্লাসে সামারি ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।